আমি যেই ময়দান থেকে বিলং করেছি বা আমি যেই ময়দান দেখে বড় হয়েছি, ইট হ্যাজ চেঞ্জ। যাদের কাছে পয়সা আছে, যাদের বাবার ইনফ্লুয়েন্স আছে, তারা এখন সেকেন্ড ডিভিশন ক্লাব কিনে নিয়ে দে প্লে। আই এম 35 নাও, ওয়াই এম আই প্লেইং ফর আ ক্লাব যে দুটো ট্রফি দিচ্ছে এট 35? নেক্সট 3 সিজনে 4,500 রান করি মোহনবাগানের হয়ে। তারপরেও আমাকে আমাকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আর রঞ্জি ট্রফিতে কামব্যাক করায়নি। Welcome to Cricket Insiders. Today we have Joyjit Basu as our guest. Joyjit Basu কলকাতা ময়দানে শুধু একটা নাম না, he is a symbol of relentless grit and quiet resilience. একটা ব্যাটসম্যান যে শুধু বোলার ফেস করেছে সেটব্যাকস, রিজেকশনস আর পারফর্ম করার পরও সাইলেন্স ফ্রম দ্য সিস্টেম। But he didn't quit, he evolved. This is the story of a man who never gave up and never will. Hello everyone, I am Aryan. I am back with another episode of Cricket Insiders. Today I have a very special guest. He needs no introduction in Kolkata Maidan and well in the board matches too. He is none other than Joyjit Basu. He has played 9 years for Mohanbagan and has made over 8,000 runs and has numerous trophies. This year also he has won 2 trophies playing with Bhawanipur club. Joyjit da, welcome to the show. First of all, congratulations on winning one day and the league trophy. তো এবছর সিজন কেমন গেল? ভালো গেছে। A bit correction, it's not 8,000, it's 10,000 runs which I scored for Mohanbagan over. Okay, sorry, my bad. Over all this 9 years. Season ভালো গেছে। On personal front almost near 2,000 runs করেছি। দেখো, there is no limit to how well you can do. So it was a target season বলতে পারো, যেখানে আমাদের টার্গেট ছিল কি তিনটে ট্রফি জিতবো। লাস্ট ইয়ারও ভবানীপুর তিনটে ট্রফি জিতেছিল। তো আনফর্চুনেটলি আমরা তিনটে জিততে পারিনি, বাট উই এন্ডেড আপ উইথ উইনিং দি ওয়ান ডে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লিগ। সো টিম ওয়াইজ ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড সিজন। তুমি যদি কোনো সিজনের আগে কোনো টিমকে জিজ্ঞাসা করো যে আর ইউ হ্যাপি উইনিং 1 trophy, they'll say yes, and winning 2 trophies out of 3 trophies, it's a excellent season for the team. And আমারও personal front it was a good season. I'll not say it was a excellent season, but it was definitely a good season for me. What do you think went wrong when you didn't qualify for the T20 finals? We didn't field well. I think আমরা ব্যাক এন্ডে একটু কম রান করেছি। আমরা যেটা 170 করেছিলাম, we could have scored 190 and we didn't field well. Actually we dropped catches, যে কারণে রঞ্জতের ক্যাচ আমরা ড্রপ করেছিলাম early on and he played an excellent knock after that. So I think bits and pieces আমরা কোথাও মিস্টেক করেছিলাম বলে we didn't qualify for the finals. তোমার আরো লাইফের ব্যাপারে জানবো, ক্রিকেটিং জার্নির ব্যাপারে জানবো। তার আগে we cut to your early life. So how was the beginning? How did you started liking cricket? It was তোমাকে কিভাবে বোঝাবো? I think it all started with Sachin Tendulkar. আমাদের এরার সবাই, মানে আমি ঘুমাতাম, খেতাম, উঠতাম as a child. My mom used to say it was all about Sachin. আমি সারাক্ষণ সচিনের কথা বলতাম। তো আমি এটা পাইকপাড়া স্পোর্টিং ক্যাম্পে বসে আছি। আমার স্টার্ট এই মাঠ থেকেই, কিন্তু আমি বেলগাছিয়া ইউনাইটেড ক্যাম্প জাস্ট পাশেই তুমি দেখতে পাবে। তো আমি 4.5 বছর বয়স যখন, আই ইউজ টু গো টু দ্য ক্যাম্প। আমার স্যার প্রণব নন্দী আমার প্রথম স্যার ছিলেন কোচিং লাইফে। উনি আমাকে একটা ইনভিটেশন বাড়িতে, আমি ব্যাট বল নিয়ে গেছিলাম। বেসিক্যালি আমি বলেছিলাম ব্যাট বল না নিয়ে গেলে বাবাকে যে আমি যাব না। তো সেখানে স্যারও ইনভাইটেড ছিলেন। তো স্যার আমার ওই ব্যাট কিছু মারা ওই আর্লি এজে দেখে বলেছিল বাবাকে যে কোচিং ক্যাম্পে তুমি পাঠিয়ে দাও। অ্যান্ড দেন ইট বিগ্যান লাইক দ্যাট, কি আমার লাভ অ্যাফেয়ার উইথ দ্য গেম, লাভ অ্যাফেয়ার উইথ দিস গ্রাউন্ড। মানে ইউ ক্যান কল দিস ইজ মাই হোম গ্রাউন্ড। আমি বেলগাছিয়ায় বসে আছি পাইকপাড়ায় বা উত্তরপল্লী, বাট দিস ইজ মাই গ্রাউন্ড। আমার বাড়িও এখানে। সো ইট অল স্টার্টেড ফ্রম হিয়ার। তো কোন এজে তুমি সিরিয়াস হতে শুরু করলে? লাইক শুরুতে তো সবাই এখানে ইন্ডিয়াতে প্রত্যেক গলিতে সবাই বিরাট কোহলি, সচিনই হতে চায়, কিন্তু তুমি কোন এজে ইউ আর গেটিং সিরিয়াস ফর ক্রিকেট? আই ওয়ান্টেড টু প্লে ক্রিকেট, মানে আই লাভড প্লেইং ক্রিকেট। আমি বাড়িতে প্রচন্ড বদমাইশি যখন করতাম, মা আমাকে মাঠে উইকেট, ব্যাট, বল দিয়ে যখন পাঠিয়ে দিত, তো দ্যাট ওয়াজ আ হ্যাপি জোন ফর মি। আমি মাঠে গেলে আই ওয়াজ আ ডিফারেন্ট ক্যারেক্টার। সো অল মাই এনার্জি অ্যাজ আ ইয়াং বয়, যেটা থাকে যে বদমাইশি বাড়িতে লোকে করে বা কোথাও কিছু করে, দুষ্টুমি করে, ইট ওয়েন্ট ইনটু ক্রিকেট। অ্যান্ড গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমি এই মাঠেই আমি আমার ফার্স্ট কোচিং ক্যাম্পের ম্যাচ খেলি when I was 8 years old.
দের ইজ আ ক্যাম্প, অরুণলাল স্যারের বনভিটা ক্যাম্প আছে, তো আমি বেলগাছিয়ার হয়ে খেলছিলাম আর বনভিটার সঙ্গে এখানে খেলা ছিল। ইটস লাইক 7-8 বছর বয়স হবে, তখনকার দিনে ওই 85 পয়েন্ট 95 পয়েন্টসে খেলা হতো। ইট ওয়াজ ওয়ান অফ দোজ ম্যাচেস অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ম্যাচ আই প্লেড, অ্যান্ড ওখান থেকে এই ইনটু মানে একটা প্রফেশনাল লাইফ তো তখন নয়, বাট ওই খেলা হার জেত অ্যাজ আ প্লেয়ার, কি যে আমি ফেলিয়ার হতে পারে, আমি সাকসেস পেতে পারি, দ্যাট টেস্ট অফ প্লেইং ম্যাচেস উইনিং ফ্রম নেটস থেকে বেরিয়ে, দ্যাট স্টার্টেড ফ্রম দেয়ার। সো ওখান থেকে তোমার জুনিয়র ক্রিকেটের সিলেকশনের স্টোরিটা কি ছিল? জুনিয়র ক্রিকেটের সিলেকশন হচ্ছে আমি বেলগাছিয়ার হই তখন, এখন যেটা আন্ডার 15, আন্ডার 13, আন্ডার 18 সিএবির খেলা হয়, তখন হতো 85 পয়েন্টস, 95 পয়েন্টস, 110 পয়েন্ট। তো অল দিস স্টেজেস আই ইউজ টু স্কোর হেভিলি ইন দ্য ইন্টার কোচিং ক্যাম্প টুর্নামেন্টস। তো সেখান থেকে আমাদের সময় হতো যাদেরকে পিক করতো, ধরো 70-80 জনকে সিএবি একটা শর্ট লিস্ট করতো যে আন্ডার 14, আমাদের সময় আন্ডার 14 ছিল, তারপর ওটা নেক্সট ইয়ার আন্ডার 15 হলো। তো ওদেরকে ইডেন গার্ডেন্সে 3 ভাগ করে, ইডেন গার্ডেন্সটাকে 3 হাফ করে ওখানে টিম বানিয়ে ম্যাচ খেলানো হতো, সিলেকশন ম্যাচেস বলো বা প্র্যাকটিস ম্যাচেস বলো। ওই ম্যাচেসগুলোতে যারা ভালো পারফর্ম করতো তাদেরকে আলটিমেটলি ওই 30 জন 40 জন যে ফাইনাল স্কোয়াড করতো সেখানে তারা প্লেস করতো। সেখান থেকেই বলতে পারো ওই বেঙ্গল জুনিয়র বেঙ্গল টিমগুলোতে ঢোকা। Were you always into batting or you were an all-rounder? I am still an all-rounder, but I am more of a batsman who can bowl. But junior level cricket বা early on in club cricket also I used to bowl a lot. মানে তুমি যদি আমার জুনিয়র লেভেল ক্রিকেটের স্ট্যাটিস্টিক্স দেখো, আমি রেগুলারলি প্রত্যেক ম্যাচে বল করতাম, মানে ইভেন ইন ডেজ ম্যাচেস বলো, ওয়ান ডেতেও বল করতাম। সো আই অ্যাম অ্যান অলরাউন্ডার, বাট আই এম মোর অফ আ ব্যাটসম্যান হু ক্যান বোল রাদার দ্যান আ বোলার হু ক্যান ব্যাট। স্টার্টিং থেকে ওপেনার ছিলে? আমি স্টার্টিং থেকে ওপেন করতাম, হ্যাঁ, কোচিং ক্যাম্পের খেলাগুলোতেও আমি ওপেনই করতাম। আমি বেঙ্গল টিমে, জুনিয়র বেঙ্গল টিমে যখন ঢুকি অ্যাজ অ্যান ওপেনারই ঢুকেছিলাম, কিন্তু আমাদের টিমে অনেক ওপেনার্স ছিল তখন, যারা ধরো আমার ব্যাচের বলছি, রোহন ব্যানার্জি ছিল, সায়ন শেখর মন্ডল ছিল, শ্রীবাস ছিল, তো এরা সবাই ওপেন করতো, আমি ওপেন করতাম। তো সামটাইমস উই ইউজ টু চেঞ্জ, মানে জেনারেলি রোহান প্রলিফিক রান করতো, ইজ আ অ্যান্ড সায়ন শেখর মন্ডলও প্রচুর রান করতো। সো জেনারেলি ওরা দুজন জুনিয়র ক্রিকেটে খুব ওপেন করতো। তুমি পরবর্তীকালে দেখবে যে সায়ন যখন জোরে বোলিং স্টার্ট করলো, মিডল অর্ডারে চলে এলো, তখন আমি আবার আই গট প্রমোটেড ওপেনিং। বাট বেসিক্যালি আমি, সায়ন, রোহান, রিতম পোরেল, another good player, Shrivats. So we used to be the top 5 of all our junior Bengal sides mostly. আর ওই সময় কম্পেয়ারিং টু টুডেজ জেনারেশন, তখনের আন্ডার 14 আর এখন আন্ডার 14 তুমি কি তফাৎ দেখো? It was tough out there then. I'm not a big believer, ওই বলবো না যে আমাদের সময় ক্রিকেট খেলা খুব ভালো হতো, এখন ক্রিকেট খেলা খারাপ হয়ে গেছে, যেটা আমরা এক্স জেনারেশনের থেকে শুনে এসেছি। ক্রিকেট হ্যাজ ইভলভড, ক্রিকেট হ্যাজ চেঞ্জড। এখন অনেক বেশি পাওয়ার ক্রিকেট চলে এসছে, এখন অনেক বেশি ফিটনেস ওরিয়েন্টেড ক্রিকেট চলে এসছে, এখন ক্রিকেট হ্যাজ বিকাম ফাস্ট। তুমি যদি দেখো গতকালকে ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে 350 রান করেছে একটা এন্টায়ার ডেতে, তাতেও 90 ওভার্স খেলা হয়নি, 85 ওভার্স খেলা হয়েছে। সো ক্রিকেট হ্যাজ ইভলভ। তুমি উই ক্যানট কম্পেয়ার কি আগে কিরকম ক্রিকেট খেলা হতো এখন কিরকম হয়, বাট ডেফিনেটলি আগে অনেক প্লেয়ারদের মধ্যে অনেক ধৈর্য ছিল, পেশেন্স ছিল। হয়তো টি20 ক্রিকেট তখনও এইভাবে ইভলভ করেনি বা আসেনি বলে উই হ্যাড দ্য হ্যাবিট অফ ব্যাটিং সারা দিন ধরে, যেটা হয়তো এখনকার দিনে মডার্ন জেনারেশন একটু কমে গেছে। বাট এগেন মডার্ন জেনারেশনের কাছে যেটা আছে, যেটা আমাদের মধ্যে ছিল না অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, ইজ হিউজ পাওয়ার। এই পাওয়ার ক্রিকেটটা যেটা এখন একটা বাচ্চা ছেলে 12, 13, 14 বছর বয়স থেকে খেলে, বিকজ এত টিভিতে দেখে, সেটা আমাদের টাইমে ছিল না। লাস্ট 3, আমি তো জাস্ট বিগিনার কলকাতা ময়দানে, তো আমি 3 বছর ধরে জয়জিৎ দাকে দেখেছি, আমি খালি ক্রিকেটিং শটের মার দেখেছি। তো তোমার ক্রিকেটটা কি স্টার্টিং থেকেই আন্ডার 14 লেভেল থেকেই ওরম, না তুমি ইভলভ করেছো? না, ইভলভ করেছি ডেফিনেটলি। আমি ছোটবেলা থেকেই অ্যাগ্রেসিভ ছিলাম। আমাকে প্রণব স্যার বকাঝকা করতেন অনেক সময়, আমি ছোটবেলায় 30, 40, 50 করে র্যাশ শট মেরে আউট হয়ে যেতাম। তো আমাকে খুব বকাঝকা করতো যে কেন কনভার্ট করতে পারছি না। কারণ দেখো, অ্যাজ আ ব্যাটসম্যান তোমার পরিচয় তখনই হবে যখন তুমি 100 করতে পারবে। উইদাউট স্কোরিং 100 you're not called as a batsman, because 100 করলে তোমার টিম ম্যাচ জিতবে, তুমি 50 প্রত্যেকদিন 50 করলে তোমার টিম কিন্তু প্রত্যেকদিন ম্যাচ জিতবে না। বাট তুমি হয়তো 3টে ম্যাচ অন্তর অন্তর একটা করে 100 করছো, তুমি যেদিন 100 করবে তোমার টিমের ম্যাচের জেতার প্রবাবিলিটি অনেক বেশি থাকবে। তো এই জিনিসটাতে আমি অনেক ওয়ার্ক করেছি। আমি কখনোই আমার নেচার অফ প্লে চেঞ্জ করিনি খুব একটা,
বাট আমি আমার প্র্যাকটিস অনেক বাড়িয়ে দিয়েছিলাম আর শর্ট সিলেকশনস ঠিক করেছিলাম যে এইগুলো মারবো না এই বোলারকে। সো ইট ওয়াজ মোর অফ আ প্ল্যানিং থিং উইচ আই চেঞ্জড ওভার দ্য কোর্স অফ টাইম, অ্যান্ড তারপর থেকে আমার নাম্বার অফ হান্ড্রেডসও স্টার্টেড ইনক্রিজিং। সো আমি আমার কোচ যারা ছিলেন যেই সময় ছোটবেলা থেকে যারাই ছিলেন, মানে বেঙ্গলে বলুন বা পরবর্তীকালে, আমি আন্ডার 19 থেকে আমি প্র্যাকটিস মানবেন্দ্র স্যারের কাছে করি। মানব স্যার, যাকে আমরা মানব স্যার হিসেবে পরিচিত, তো আমি মানব স্যারের কাছে। সো আমার পাওয়ার চেঞ্জটা অ্যাকচুয়ালি উনি আমার ব্যাটিংয়ের অনেক কিছু চেঞ্জ করেছিলেন, স্টান্স থেকে আরম্ভ করে ব্যাকলিফট থেকে থট প্রসেস। সো আই এম ভেরি গ্রেটফুল টু হিম কি ওনার কাছে যাওয়ার পর আমার অনেক ধরনের চেঞ্জেস ক্রিকেটের ভেতরে এসেছিল। তো তারপর থেকে হয়তো আমার পাওয়ারটা হয়তো কোথাও ন্যাচারালি ছিল, বাট ওটার এক্সিকিউশনটা অনেক বেটার হয়ে গেছিল তারপর থেকে। জুনিয়র ক্রিকেট খেলাকালীন তোমার একটা ওয়ান পিস অফ অ্যাডভাইস যে তোমার সিনিয়র কেউ তোমায় যদি দিয়েছে, টুলটুল স্যার বা মানব স্যার, ওটা এখনো তুমি যেটা মানো সেটা কি? ইটস আ সিম্পল থিং। দেখো, তোমাকে ক্রিকেটের প্রতি এটা এভরি কোচ আই হ্যাভ ওয়ার্কড উইথ, সেটা টুলটুল স্যার, মানব স্যার, সেড প্লে উইথ ইন্টিগ্রিটি, প্লে উইথ অনেস্টি অ্যান্ড গিভ অল ইউর এফর্টস ইন দ্য গ্রাউন্ড। দেখো, রেজাল্টস কখনো আসে, কখনো তুমি নিজে ক্রিকেট খেলো, তুমি প্রত্যেক দিন ভালো বল করলে তুমি কিন্তু 5 উইকেট পাবে না, কখনো কখনো পাও, কখনো কখনো পাবে না। বাট তোমার যে এফর্টটা ক্রিকেটের প্রতি থাকবে, যেইভাবে তুমি ক্রিকেট গেমটাকে দেখবে, দ্যাট উইল বি উইথ আটমোস্ট অনেস্টি, উইথ আটমোস্ট ইন্টিগ্রিটি, অ্যান্ড তুমি মাঠের মধ্যে নিজের 100% কি তুমি 1000% গিভ এভরিথিং অন দ্য গ্রাউন্ড। রেজাল্ট এলে আসবে, না এলে না আসবে, দ্যাট ইজ আনকন্ট্রোলেবল জিনিস, তোমার হাতের বাইরে। সো দ্যাট ইজ দ্য অ্যাডভাইস দ্যাট আই হ্যাভ টেকেন, অ্যান্ড আমিও, তুমি দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা প্র্যাকটিস করছে, দ্যাট ইজ হোয়াট আমি যখনই আমার কোনো জুনিয়র কাউকে দেখি বা কি, দ্যাট ইজ অ্যাডভাইস উইচ আই গিভ টু দেম। আচ্ছা, স্টেপিং আপ টু ডিভিশন ক্রিকেট, সেকেন্ড ডিভিশন তোমার ফার্স্ট ডেবিউ ক্লাব কি ছিল? ডিভিশন ফার্স্ট খেলি কাশীপুর ক্লাব। আমি পড়তামও কাশীপুর ইংলিশ স্কুলে। সো আমার স্কুল আর আমার ক্লাব ওয়াজ লাইক ওয়াকিং ডিস্টেন্সে ছিল। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ক্লাব আই প্লেড, কাশীপুর ক্লাবে। তখন আমার স্কুল অ্যাকচুয়ালি করে প্র্যাকটিস করতে যেতেও সুবিধা হতো, কারণ ট্রাভেলিং টাইমটা থাকতো না। তো সো আই থিঙ্ক আই ওয়াজ ইন ক্লাস 6 কি আমি তখন ফার্স্ট সেকেন্ড ডিভিশন খেলি। আমি 2 বছর কাশীপুর ক্লাব খেলি, মানে ফার্স্ট বছর জাস্ট একটা ম্যাচ খেলেছিলাম, দেন সেকেন্ড ইয়ার ফুল খেলি, দেন নেক্সট ইয়ার বেহালা ফ্রেন্ডস আরেকটা সেকেন্ড ডিভিশন ক্লাব খেলি। তখন আমরা যারা আন্ডার 15 বেঙ্গল খেলছিলাম, তো উই অল ডিসাইডেড কি যে আমরা যখন সিজনটা একসঙ্গেই সবাই খেলছি, তো আমরা বেঙ্গল খেলছি যখন, ক্লাবটাও একসাথে কোথাও একটা খেলি, তাহলে আমাদের টিমের একটা বন্ডিং তৈরি হবে। সো মোস্ট প্লেয়ার্স আমরা যখন যারা খেলছিলাম, তারা মোস্টলি আমরা বেহালা ফ্রেন্ডসই খেলেছিলাম। অ্যান্ড দেন ওখান থেকে আই কেম টু বেলগাছি, আমার প্রথম ফার্স্ট ডিভিশন ক্লাব, যেখান থেকে আমি বড় হয়েছি বেসিক্যালি। তো সেকেন্ড ডিভিশন হচ্ছে গ্রাসরুট অফ বেঙ্গল ক্রিকেট, ওটা একটা বেস প্রিপেয়ার করে প্লেয়ারদের জন্য। তো সেকেন্ড ডিভিশনের পরিবেশ তখন আর এখন কি? ইট হ্যাজ চেঞ্জ। আমি কলকাতা ময়দান, আমি যেই ময়দান থেকে বিলং করেছি বা আমি যেই ময়দান দেখে বড় হয়েছি, ইট হ্যাজ চেঞ্জড আ লট। আমি মানে কতটা অথেন্টিক জিনিসগুলো যা শুনি বা যা ঘটছে, আই ডোন্ট নো। পিপল, কোচ, ক্লাবস, দে আস্ক ফর মানি প্লেয়ারদের থেকে নিয়ে তাদেরকে ম্যাচ খেলাবে, 4টে ম্যাচ খেললে এত টাকা দিতে হবে, 10টা ম্যাচ খেললে। দিস ইজ বুলশিট দ্যাট ইজ গোয়িং অন অ্যারাউন্ড। মানে ক্রিকেট খেলাটাকে এইভাবে একটা জায়গাতে কিছু কোচ, কিছু এক্স প্লেয়ার্স অ্যান্ড কিছু কর্মকর্তা মিলে যে ময়দানটাকে এখানে নামিয়ে এনেছে, আমি এটাকে মানে ইট ইজ ভেরি হার্ড টু ডাইজেস্ট নাও। বিকজ আমরা যখন খেলেছি বা আমরা যখন যাদেরকে দেখেছি, আমরা ধরো খেলা দেখছি, আমরা জানতাম যে চলো সবাই তো আর পেমেন্ট নিয়ে ক্রিকেট খেলে না, কিন্তু অ্যাটলিস্ট যাতায়াত খরচা, টিফিন খরচা, এগুলো সবসময় ক্লাব অ্যাফোর্ড করে, বিকজ সিএবি থেকে এনাফ অ্যামাউন্ট অফ মানি দেওয়া হয় ক্লাবগুলোকে। তারপরেও যদি তাদেরকে একটা বিজনেস ওরিয়েন্টেড টার্গেট হয়ে যায়, রাদার দ্যান কি যে আমি এখান থেকে প্লেয়ার প্রডিউস করব যে আগামী দিনে বাংলার হয়ে অনেক দিন খেলবে, যে ইন্ডিয়ার হয়ে খেলবে, যদি তাও না হয় যার তার একটা ভালো ফার্স্ট ডিভিশন কেরিয়ার তৈরি হবে, যে 20 বছর খেলে একটা নাম কামাবে, এই জায়গাটা আমার মনে হয় কোথাও না কোথাও কলকাতা ময়দানে অনেক চেঞ্জ হয়ে গেছে। নিশ্চয়ই ভালো লোক আছে, সবাই কি খারাপ নয়, ভালো লোক আছে, কিন্তু সেই সংখ্যাটা আস্তে 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 আস্তে, তুমিও মাঠে আছো, তুমি জানো যে এই সংখ্যাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। নন ক্রিকেটিং লোকরা ক্রিকেটিং যেই জায়গাগুলোতে বসা, সেই জায়গাগুলোয় বসে পড়ছে। কিছু এক্স প্লেয়ার্সও এদের মধ্যে জড়িয়ে করছে। দিস ইজ নট গুড। এতে কিন্তু বেঙ্গল ক্রিকেটের আখেরে লাভ হবে না। এখান থেকে প্লেয়াররা কিন্তু বেরিয়ে উঠে লং টাইম কিন্তু খেলতে পারবে না বেঙ্গলের হয়ে।
ফার্স্ট ডিভিশন ক্লাব তুমি বললে বেলগাছিয়া খেলেছো, তো তখন ফার্স্ট ডিভিশন গ্রুপে আলাদা ছিল না, সব বড় বড় টিম আর এভারেস্ট টিম সব একসাথে খেলতো। তো তখন ফার্স্ট ডিভিশনে খুবই কম্পিটিটিভ ক্রিকেট ছিল, আমি যা শুনেছি, আমার মেসোও খেলতো বা অনেক এক্স প্লেয়ারদের থেকেও শুনেছি। তো তখন ফার্স্ট ডিভিশনের পরিবেশ আর এখনের, তুমি এর আগে যে কোয়েশ্চেনটা করলে না সেকেন্ড ডিভিশনের জায়গাটা, এটা স্টার্টেড ফ্রম দেয়ার। আগে সেকেন্ড ডিভিশন যারা খেলতো, বিকজ যারা এই আমরা 95 পয়েন্ট যারা কোচিং সেন্টারে ভালো খেলতাম বা যারা হয়তো জুনিয়র বেঙ্গল খেলতে পারবো করতাম, তারা সেকেন্ড ডিভিশন রেগুলারলি খেলতো। এখন সেই জায়গাটা তো চলে গেছে। এখন সেকেন্ড ডিভিশন খেলে হচ্ছে বেসিক্যালি যাদের কাছে পয়সা আছে, যাদের বাবার ইনফ্লুয়েন্স আছে, তারা এখন সেকেন্ড ডিভিশন ক্লাব কিনে নিয়ে দে প্লে। তো সেখানে তো তোমার প্রোডাকশনটা তো নষ্ট হয়ে গেছে। ওই প্লেয়ার প্রোডাকশন যেটা ছিল আগে, যারা ফার্স্ট ডিভিশন আসতো তারা একটা ভালো জায়গা থেকে রান করে এসে গুড প্লেয়ার্স ইউজ টু কাম। তোমাকে আজকে গ্রুপে কেন করতে হয়েছে? বিকজ তোমার ওই অ্যামাউন্ট অফ পুল অফ প্লেয়ার্স নেই। ওই যারা গ্রুপেতে 11টা টিমে ধরো 15টা করে প্লেয়ার্স যারা খেলছে, ওই 150-165টা প্লেয়ার্স, দ্যাট ইজ দ্য পুল দ্যাট ইউ হ্যাভ, বিকজ ইউ হ্যাভ ডেস্ট্রয়েড গ্রাসরুট লেভেল ক্রিকেট। যদি বেঙ্গল ক্রিকেটকে আবার সেই জায়গায় পুরোনো জায়গায় ফিরে আনতে হয়, যেখানে সব কোচিং সেন্টার, বাংলার কোচিং সেন্টারের ছেলেরা আগামী দিনে বাংলার হয়ে খেলবে, দিস থিং নিডস টু স্টপ। ফার্স্ট ডিভিশন বললে তোমার মেসোর কথা, তোমার মেসো খুবই ভালো প্লেয়ার ছিলেন, তুমি ওনার সঙ্গে কনভার্স করলেও বুঝতে পারবে এটা। দ্য রিজন ইজ বিকজ ডিস্ট্রাকশন অফ ক্রিকেট এট দ্য গ্রাসরুট লেভেল, যে কারণে এখন তুমি গ্রুপ বি গ্রুপ সির খেলা মাঠে দাঁড়িয়ে দেখতে পারবে না। লাস্ট ইয়ার 70% ম্যাচেস একদিনে শেষ হয়ে গেছে। 100-150 রান করে এক একটা টিম করে সেটাকে আবার ডিফেন্ডও করতে পারছে। আর বলছে প্লেয়ার্সরা এসে বলছে উইকেট খারাপ। এই উইকেট খারাপে 150 রান, মানে ইট ইজ আনবিলিভেবল। আবার সেই যখনই একটা ওই মাঠেই খেলা হচ্ছে, ধর এটা ওই বিসি গ্রুপেরই যে একটু বেটার টিমরা খেলছে, তারা কিন্তু 400 রান করে দিচ্ছে। তাহলে আইদার ইউর কোয়ালিটি ইজ ব্যাড, ইউ অ্যাকসেপ্ট দ্যাট, অ্যান্ড তোমার কোয়ালিটি ওয়াই ইট ইজ ব্যাড, বিকজ ইউ আর প্লেইং ওয়্যার ইউ ডোন্ট ডিজার্ভ টু প্লে। তুমি ওখানে ডিজার্ভই করো না খেলার জন্য। এখন সবাই এত শর্টকাট খুঁজতে আরম্ভ করে দিয়েছে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। আমি শিখবো না খেলা, অথচ আমি পয়সা দিয়ে একটা সার্টেন লেভেল ক্রিকেট খেলে নেবো। তুমি একটা সার্টেন টাইমের পর এক্সপোজড হয়ে যাবে। যার কোয়ালিটি থাকে সেই উপরে গিয়ে সাস্টেন করতে পারে, নাহলে পারে না লোকে। গ্রুপে যে পুল অফ প্লেয়ার কথা বললে, যে বেস্ট 10টা টিম আর 150-165টা, ওখানেও 5-10টা এমন প্লেয়ার পেয়ে যাবে, নো ডাউট। বাট 23 এর যখন টিম হলো 2 বছর আগে, সব গ্রুপ বিতে পারফর্ম করছে, আর গ্রুপ বি থেকে 23-এ চলে যাচ্ছে, আর টিমের রেজাল্ট বাজেভাবে হেরেছে। লাস্টে মনে হয় ফিনিশ করেছে। যদি বিহার 0 স্কোর না করতো পয়েন্ট টেবলে, তাহলে ওরা হয়তো প্লেটে। কটা ছেলে গ্রুপের প্লেয়ার খেলছে, কটা কোনো খেলে না। তুমি যে কটা চ্যাম্পিয়ন ট্রফি তুমি দেখো না, যারা নকআউট জিতছে বা যারা প্রত্যেক বছর যারা ট্রফি জেতে, তাদের টিমে কোনো আন্ডার-23 প্লেয়ার নেই, লিটারালি নেই। মানে আই এম 35 নাও, ওয়াই এম আই প্লেইং ফর আ ক্লাব যে দুটো ট্রফি দিচ্ছে এট 35? আমাকে পুশ করার লোক নেই যে আমাকে পুশ করে বলবে বো। ওয়াই? বিকজ এগেন দ্যাট ইজ দ্য থিং। তুমি লাস্ট 10 বছর ধরে দিস থিং ইজ দিস বিজনেস গোয়িং অন উইথ ক্রিকেট, তুমি 10 বছর ধরে ওই মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছো। কোথা থেকে প্লেয়ার প্রোডাকশন হবে কোথায়? যারা 23 খেলছে তারা বিসি গ্রুপে খেলে এমন টিমে যারা রেলিগেশন খেলছে। ওয়াইল আমরা যখন আন্ডার-19 খেলি, তুমি 23 তো দূরের কথা, আমি যখন আন্ডার-19 খেলে মিজমোহন ক্লাব খেলি, আমার সমসাময়িক যারা খেলছে, রোহন ব্যানার্জি বলো বা শ্রীবাস, তারা কালীঘাট ক্লাব খেলছে। তো তোমাকে বুঝতে হবে যে কোনো ছেলেকে, কোনো আন্ডার-19 ছেলেকে কিন্তু এখন টপ ক্লাব ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর, কালীঘাট, টাউন, যারা 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 এখন মোহামেডান স্পোর্টিং লাস্ট 2-3 বছর ধরে যারা এখন ভালো ক্রিকেট খেলছে, যে 5-6টা-7টা ক্লাব, তারা কোনো আন্ডার-19, আন্ডার-20 ছেলেকে নিতে চাইছে না, আর নিচ্ছেও না একদম। মানে আগে তো আন্ডার-19 টিম হতো ফার্স্ট ডিভিশন কোর প্লেয়ার নিয়ে। আগে আমাদের একটা, মানে ওটা কোনো লিখিত ছিল না, বাট একটা উজ্জ্ব নিয়ম ছিল আমাদের সময়, ফার্স্ট ডিভিশনে 500 রান না করলে আর বোলাররা 25টা উইকেট না নিলে আমরা আন্ডার-19 ক্যাম্পে আসতাম না। আমরা যখন আন্ডার-19 খেলেছি, এভরিবাডি, আমি 700, 800, 900, 1000 যা রান করেছি, সবাই একটা স্ট্যান্ডার্ড রান করে খেলতাম। তুমি এখন দেখো না, আন্ডার-19 ছেলেরা সেকেন্ড ডিভিশন খেলে, সেকেন্ড ডিভিশন থেকে আন্ডার-19 পিক হয়। তো কোয়ালিটি তো কম্প্রোমাইজ হচ্ছেই কোথাও না কোথাও। আর এই এগেন এটা হচ্ছে তোমার কি বলতো, পড়াশোনার মতো। তুমি এবিসিডি না জেনে যদি তুমি মাস্টার ডিগ্রি পড়তে যাও, তুমি তো ফেল করবেই। সো ইট ইজ মোর লাইক দ্যাট। ইট ইজ ভেরি স্যাড টু সি অ্যাজ আ প্লেয়ার হু হ্যাজ প্লেড ফর বেঙ্গল,
এত দিন ধরে আমি জুনিয়র লেভেল ক্রিকেট খেলেছি, কিছু সিনিয়র লেভেল খেলেছি, এই ডিগ্রেডেশন অফ কালচার ওভার ময়দানে যেটা হচ্ছে, সিএবি মাস্ট লুক ইনটু ইট, নাহলে বেঙ্গল ক্রিকেটের এখান থেকে নিচে যাচ্ছে, আরো নিচে যাবে। ফার্স্ট ডিভিশন তুমি যখন খেলো, তোমার ব্রেক থ্রু ইয়ার কোনটা ছিল যে বছর তুমি সিনিয়র বেঙ্গলে নক করছো? আমি তখন ভবানীপুর খেলি, অ্যান্ড অ্যাকচুয়ালি কিন্তু আমি ক্লাব ক্রিকেট থেকে কিন্তু আমি বেঙ্গল সিনিয়র বেঙ্গল খেলিনি। আই ওয়াজ আ প্রোডাক্ট কি যে আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, আমি আন্ডার 22-তে এলিট গ্রুপে, বেঙ্গল তখন এলিট গ্রুপ খেলতো, এখনো এবছরও খেলছে, তো আমি অল ওভার ইন্ডিয়া এলিট গ্রুপে হাইস্ট রান গেটার হই আন্ডার 22 সিকে নাইডু ট্রফি যেটা। সো আই ওয়াজ অ্যাভারেজিং অ্যারাউন্ড 96-97 দ্যাট সিজন। তো সেইখান থেকে আমি সিনিয়র বেঙ্গল টিমে চান্স পাই। অ্যান্ড অবভিয়াসলি ওই তখন এন ঘোষ ট্রফি বলে একটা ট্রফি হতো, যেটা এখন যেটা তোমরা সুপার লিগ বলছো, তখন একটা এন ঘোষ ট্রফি হতো, যে টপ 8টা টিম লাস্ট ইয়ার যারা কোয়ার্টার ফাইনাল খেলে লিগে তারা ওই খেলতো। অ্যান্ড ওই টুর্নামেন্টটা স্টার্ট হতো অক্টোবর এন্ড থেকে, জাস্ট রঞ্জি ট্রফি খেলার আগে আগে থেকে স্টার্ট হতো। তো আমি অ্যালং উইথ আন্ডার 22-তে অত রান করার সঙ্গে আমি প্রথম 2 কি 3টে ম্যাচ ক্লাবের হয়ে ভবানীপুরের হয়ে খেলেছিলাম, যেখানে আমি 3টে 100 করেছিলাম। একটা বিএনআর এর সাথে 190 সামথিং করেছিলাম, একটা তখন জর্জ টেলিগ্রাফ ছিল, জর্জ টেলিগ্রাফের সাথে 100 করেছিলাম। সো ইট ওয়াজ অ্যাকিউমুলেশন অফ বোথ, বাট মোস্টলি আমি বেঙ্গল খেলেছি বিকজ অফ মাই পারফরমেন্সেস ইন দ্য জুনিয়র লেভেল সাইডস। তোমার আন্ডার 22 এর কোনো ফেভারিট মেমোরি বলো, কোনো ইনিংসের? ফেভারিট মেমোরি, দেখো যেই ম্যাচগুলো আমরা জিতেছি, আমার রান কন্ট্রিবিউশন টিমকে ম্যাচ জিতিয়েছে, এভরি ম্যাচ ইজ মাই ফেভারিট মেমোরি। আর তুমি যদি বলো ব্যাড মেমোরি, আমি রান করেছি অথচ টিম হেরে গেছে, সো দ্যাট ইজ ওয়্যার আই গেট হার্ট দ্য মোস্ট। অ্যান্ড হ্যাঁ, যত ম্যাচে পারফর্ম করেছি, 100 করেছি, একটা আন্ডার 19 কর্ণাটকার সাথে আমরা একটা জায়গাতে ফেঁসে গেছিলাম, আমরা 300 চেস করছিলাম, আমাদের 70 অট ফর 4-5 হয়ে গেছিল, সেখান থেকে আমি 150 করে বেঙ্গলকে ম্যাচ জিতিয়েছিলাম। সো ইউ ক্যান সে দ্যাট ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ইনিংস। ওদের যেখানে ভালো ভালো বোলার ছিল, অভিমন্যু মিঠুন ছিল, তো দে হ্যাড গুড সাইড। তো সেখানে ওদের ফুল টিম ছিল, ওদের মনীষ পান্ডে, করুণ নায়ার, কে এল রাহুল, কর্ণাটকের যে ওই সাইডটা আমাদের ব্যাচে, তো দে হ্যাড আ ভেরি ফ্যান্টাস্টিক সাইড। সেখানে ওই আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ইনিংস অফ মাইন, ইরেসপেক্টিভ অফ কি ওটা আন্ডার 19 কি এলিট খেলছি, কি রঞ্জি ট্রফি খেলছি, কি ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলছি, জাস্ট বিকজ ওই সিচুয়েশনটা যেটা ছিল সেখানে। তো ওই সময় সিনিয়র বেঙ্গলে তোমার জায়গা প্লেইং 11-এ সাস্টেন করার জন্য তোমার টাফেস্ট কম্পিটিশন কে ছিল তোমার মতে? You're always fighting with yourself. You're not fighting as a professional player. তুমি কোনো ইন্ডিভিজুয়ালের সঙ্গে ফাইট করছো না, তুমি নিজেকে বেটার করার জন্য ফাইট করছো। সো আমি কোনো নাম নেব না কি যে কে আমার কম্পিটিটর ছিল, নো নেমস ইনভলভড ইন ইট। আই ওয়াজ মাই কম্পিটিটর, আমি হয়তো আরো নিজেকে ভালো করতে পারতাম। এই যে ল্যাক অফ অপরচুনিটি তুমি পেলে, তো তোমার এটা মাঝে মাঝে অবভিয়াসলি থট তো আসেই, তো তুমি এটা নিয়ে কি রিঅ্যাক্ট করো এখনো? আই ডিডন্ট গেট আ প্রপার রান, আই থিঙ্ক। আমি একটা ম্যাচ খেলেছি, দেন নেক্সট সিজন হয়েছে আবার 2টো ম্যাচ খেলেছি, অ্যান্ড দেন ওয়েন আই গট ড্রপ ফ্রম দ্য বেঙ্গল টিম, আমাকে মেসেজ এসেছিল সিলেক্টার্সদের থেকে, অ্যান্ড অলসো তখনকার যারা ছিল, যারা চুজ করতো টিম, বলেছিল যে আমি 22 বছর বয়স তখন, আই ওয়াজ কোয়াইট ইয়াং। সো আমাকে বলেছিল ইউ স্কোর রানস এগেন, ইউল কাম ব্যাক ইনটু দ্য বেঙ্গল টিম, বিকজ ইউ আর দেয়ার, তুমি লাস্ট 10 বছর ধরে বাংলার হয়ে কোনো না কোনো এজ লেভেল ক্রিকেট বা তুমি ক্লাব ক্রিকেট, ইউ আর সামওয়ান হু উইল বি প্লেইং ফর বেঙ্গল। বাট আমি এক সিজন না, আমি নেক্সট 3 সিজনে 4,500 রান করি মোহনবাগানের হয়ে। মাই ফার্স্ট 3 সিজনস ইন মোহনবাগান আই স্কোর্ড মোর দেন 4,500 রানস ফর দ্য ক্লাব। তারপরেও আমাকে দে ডিডন্ট আমাকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আর রঞ্জি ট্রফিতে কাম ব্যাক করায়নি। সো আই ক্যানট সে ওয়াই, আই ডোন্ট হ্যাভ দ্যাট আনসার। মাঝে অবভিয়াসলি থট তো আসেই, তুমি এটা নিয়ে কি রিঅ্যাক্ট করো? No, as a player na, but as an individual also sometimes you have to accept what's happening, and কিছু জিনিস তোমার কন্ট্রোলের বাইরে হয়, you can only improve yourself. আমি সেখান থেকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি যে কোথায় আমার ল্যাক হয়েছিল, কেন আমি ড্রপ হয়েছিলাম, কি করলে আরো বেটার প্লেয়ার হতে পারি। আমি চেষ্টা করেছি সেগুলোতে ওয়ার্ক করার, আমি প্রচুর রান করেছি তার জন্য, কিন্তু হ্যাঁ আমি অপরচুনিটি পাইনি সেই জায়গাটাতে কি আবার শোকেস করার জন্য যে হ্যাঁ আই এম আ চেঞ্জ প্লেয়ার নাও। ইটস নট অ্যাবাউট চেঞ্জ, তোমাকে একটা সার্টেন লেভেল যখন চেঞ্জ হয় না, যারা খেলে তুমি ভালো করে জানবে যে তুমি ক্লাব ক্রিকেট খেলছো, তুমি ক্লাব ক্রিকেট থেকে যেই মুহূর্তে স্টেট ক্রিকেট খেলছো না, তুমি যেই লেভেল খেলো, আন্ডার 19 খেলো, একটা প্রেশার লেভেল বাড়ে,
কোয়ালিটি বাড়ে। তুমি সেখান থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছো মানে ইউ আর অলমোস্ট প্লেইং ইন্টারন্যাশনাল ক্রিকেট, বিকজ তুমি যাদের এগেনস্টে আমি ফার্স্ট বল ফেস করেছি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ইরফান পাঠানের, তো ইউ আর লিটারালি প্লেইং সামবডি হু ইজ অ্যান এস্টাবলিশ ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এই লেভেল চেঞ্জের জন্যও না সবাই মহারাজার মতো হয় না যে ফার্স্ট ম্যাচ যায় ইন্টারন্যাশনাল ক্রিকেটে 100 দিয়ে ডেবিউতে স্টার্ট করে। কিছু লোক মারওয়ান আত্তাপাত্তুর মতনও হয় যারা প্রথম 6টা ইনিংসে 5টা 0 করে, তারপরে তারা 8টা 100 কেরিয়ারে নিয়ে শেষ করে, 8টা কি 6টা 100 আছে টেস্ট ক্রিকেটে। সো সেই সেকেন্ড অপরচুনিটিটা অ্যাজ আ প্লেয়ার আমি ফার্স্ট ক্লাস লেভেলে রঞ্জি ট্রফিতে পাইনি, বাট লাইফ হ্যাপেন্স, ইউ মুভ অন। যেটা পাচ্ছ সেটার বেস্ট ইউটিলাইজ করতে জানতে হবে। তুমি যত পুরনো জিনিসকে কি হয়ে গেছে বা কি হয়নি সেটা নিয়ে যদি তুমি বেশি ভাবতে থাকো না, ইউর ইনটু সাম নেগেটিভ জোন আই থিঙ্ক। সো ওই জোনটাকে আমি বাদ দিয়ে দিয়েছি লাইফে। এখন যে কোনো যাই হয় না কেন, I learn from the mistakes I have done. I accept what's happening. Sometimes it's tough to accept what's happening, but you have to because you have to move ahead. পিছনে তাকিয়ে তো লাভ নেই, যেটা আমি করতে পারবো আগামী দিনে আমি সেটা করার চেষ্টা করি। Coming to list A cricket, list A তে তুমি you have played double the matches than Ranji Trophy, তো list A তোমার এক্সপিরিয়েন্স কি বলে? আমি ওই এগেন লিস্টেতে যেটা আমার ছোটবেলার প্রবলেম ছিল, আমি 2-3টে ইনিংস সেট হয়ে আউট হয়ে গেছি, 40s 30s করে আউট হয়ে গেছি। ওইখানে শর্ট সিলেকশনস আমার কিছু ভুল ছিল। ওই ইনিংসগুলো যদি আমি হয়তো ক্যারি অন ফরওয়ার্ড করে যদি আমি বড় রান করতাম তাহলে হয়তো আই উড হ্যাভ প্লেড মোর ম্যাচেস ফর বেঙ্গল। তো আই থিঙ্ক ইট ওয়াজ মাই মিস্টেক কি যে আমি কনভার্ট করতে পারিনি স্টার্স গুলো যেগুলো আমি পেয়েছিলাম। তো তুমি বললে অনেক লেজেন্ডরা তোমার সাথে ড্রেসিং রুম শেয়ার করেছে, তুমি শেয়ার করেছো ওদের সাথে ড্রেসিং রুম, তো তোমার ওই টাইমে বেস্ট ব্যাটসম্যানস কে আছে? বেস্ট ব্যাটসম্যানস আমার বেস্ট ফ্রেন্ডস বললে শাহিন শেখর মন্ডল ওয়াজ মাই মানে রুমমেট থ্রু আউট মাই লাইফ। মানে আমি ছোটবেলা থেকে যখন ক্রিকেট খেলেছি আন্ডার 14 থেকে আন্ডার 15 থেকে টিল আমরা যতদিন বেঙ্গল ক্রিকেট একসঙ্গে খেলেছি, ও অ্যান্ড উই স্টাডিড টুগেদার অলসো। আমরা কলেজে, আমরা সেন্ট জেভিয়ার্স কলেজেও একসঙ্গে পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন করেছি। সো হি স্টিল মাই বেস্ট মেট ইন ক্রিকেট। বাট হ্যাঁ, আমার ব্যাচমেটস যারা আছে সবার সঙ্গে আই মিন গুড টাচ উইথ রোহন ব্যানার্জি, শ্রীবাস, শ্রীতম, Shahin Shekhar Mondal himself. So I'm good with every one of them. Sudeep Chatterjee. So I'm friends with them. Abhishek Das is also a very good friend. I'm just ভুলে যাচ্ছি বলতে বলতে। অভিষেক আমার খুব 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 ক্লোজ বন্ধু। আমরা খেলেওছি একসঙ্গে, অনেকদিন ক্লাব ক্রিকেট খেলেছি, আমরা ওপেন করেছি একসঙ্গে। সো হি ইজ অলসো ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। তখনকার আর এখনকারের পেমেন্টের ডিফারেন্সটা কিরকম ছিল সেটা আমি ঠিক এটা জানতে পারিনি কারোর থেকে। মানে ফার্স্ট বেঙ্গল ম্যাচ খেলি, আন্ডার 15 খেলি, তখন 500 টাকা পার ডে ছিল। পার ডে ইউ ইউজ টু আর্ন 500 রুপিস। হ্যাঁ, বিজয় মার্চেন্ট ট্রফি, পলি উমরিগার ট্রফি, বিজয় মার্চেন্ট ট্রফি আন্ডার 17 ছিল। পলি উমরিগার ট্রফিতে তোমার 500 টাকা পার ডে ছিল, অ্যান্ড বেঙ্গল থেকে ডিএ দিত অ্যানাদার 300 টাকা। সো ইউজ টু আর্ন 800 রুপিস পার ডে, যেটা এখন আমি শুনছি আন্ডার 19, আন্ডার 23 লেভেলে the match money has gone up to 1 lakh rupees. So there is a huge difference now, but it's good. Players earning money, I'm all for it. আমি বলছি না কি যে আমরা কম টাকা পেয়েছি এর এখন অনেক টাকা বেশি পাচ্ছে, that is not the way. I am happy যে পাচ্ছে, আগেও পেলে হয়তো আমাদের সময় আমরা পেলে আরো বেশি খুশি হতাম। তো তোমার যে স্ট্রিক আছে 9 বছর খেলা মোহনবাগানের সাথে, তো ফার্স্ট ইয়ার মেডেন ইয়ার কোনটা ছিল? ফার্স্ট ইয়ার আমি 2013-14 সিজন ওয়াজ মাই ফার্স্ট সিজন ফর মোহনবাগান। আমি 8টা 100 করেছিলাম, and I scored 1800 runs in that season কলকাতা লিগে ফার্স্ট ইয়ারে। দ্যাট ওয়াজ দ্য সিজন। আমি মোহনবাগান, ভবানীপুর থেকে আমি মোহনবাগান গেছিলাম। আমি 3 বছর ভবানীপুর খেলার পর মোহনবাগান গেছিলাম। সো দ্যাট ওয়াজ দ্য ব্রেক থ্রু সিজন ফর মি, অ্যান্ড অ্যান্ড আমি ছোটবেলা থেকে মোহনবাগান সাপোর্টার বেসিক্যালি, মানে ফ্যামিলি ওয়াইজ বলো বা ইন্ডিভিজুয়াল বলো, প্লাস আমি যে এলাকায় থাকি নর্থ কলকাতা ইজ মোহনবাগানের ডেরা বলতে পারো। সো আমি আউট অ্যান্ড আউট মোহনবাগান সাপোর্টার ছিলাম, অ্যান্ড আই ওয়াজ ভেরি প্রিভিলেজ তুমি বলতে পারো যে আমি 9খানা বছর মোহনবাগানের হয়ে আমি ক্রিকেট খেলেছি। অ্যান্ড শুধু ক্রিকেট খেলিনি, আমরা ভালো ক্রিকেট খেলেছি, আমরা ট্রফি জিতেছি প্রচুর, আমরা মেমরি ক্রিয়েট করেছি প্রচুর, আর আমরা টেরিফিক টিম ছিল তখন মোহনবাগান টিম যেটা আমরা খেলেছি। There's a terrific bunch of players also. কে ছিল ওই বছর? আমি, বিবেক, সুদীপ, ঋদ্ধিমান সাহা,
শুভময় দাস, অনুষ্ঠুপ মজুমদার, সঞ্জীব সান্যাল, লক্ষ্মীরতন শুক্লা, স্বামী স্বামী ফরএভার, স্বামী এখনো মোহনবাগানই সাইন করা আছে, স্বামী অন্য কোনো, স্বামী ছিল, গুড, নীলকণ্ঠ দাস ছিল, আমি কত নাম বলবো, রাজকুমার পাল, দের অল এরেজ সাক্সেনা, শিবসাগর সিং, দের অল লেজেন্ড প্লেয়ার্স হু আর देयर ইন দ্য টিম। সো কে দেখছিল মোহনবাগান কোচ? আমি যত বছর মোহনবাগান খেলেছি মোস্টলি পলাশ নন্দী আমার লাইফে অনেকটা ইনফ্লুয়েন্স আছে, বিকজ আমি 2 বছর আন্ডার-17 বেঙ্গল খেলি, পলাশ স্যার কোচ ছিলেন। আমি আন্ডার-19 যখন খেলি, পলাশ স্যার এগেন আবার বেঙ্গল আন্ডার-19 এর কোচ হয়, এবং আমার প্রথম 7 বছর অফ মোহনবাগান লাইফ পলাশ স্যারই মোহনবাগানের কোচ ছিলেন। পরে লাস্ট 2 বছর সঞ্জীব গোয়েল কোচিং করিয়েছেন, লাস্ট 2 বছর যখন খেলেছিলাম, বাট পলাশ স্যার ওয়াজ মোস্টলি দেয়ার অ্যাজ আ কোচ মোহনবাগান টিমের। মোহনবাগান খেলা 9 বছর মানে 9 বছর অনেকের ফার্স্ট ডিভিশন ক্যারিয়ার হয় না, 9টা ম্যাচও খেলতে পারে না অনেকে, তুমি 9 বছর টানা খেলেছো, রেগুলার খেলেছো, তো ওই ফিলিংটা কেমন যখন তুমি লুক ব্যাক করো, ওভার টাইম তুমি যখন দেখো যে 9 বছর খেলেছো, তো ওই এক্সপিরিয়েন্সটা মানে কিরকম ছিল মোহনবাগান রিপ্রেজেন্ট করে? ইট ওয়াজ গুড। তুমি যখনই ক্রিকেট খেলবে, দেখো একটা বাচ্চা ছেলে তুমি প্র্যাকটিস করছো, পেছনে দেখতে পারবে এই ছেলেটার কিন্তু টার্গেট হয় ইন্ডিয়া খেলা। যে কোনো, আমিও ছোটবেলায় ভেবেছি, তুমিও ভেবেছি আমরা ক্রিকেট খেলি ইন্ডিয়া খেলার জন্য, বাট দে ফিউ চোজেন গাইজ আলটিমেটলি যারা খেলে। সবাই কিন্তু ফার্স্ট ক্লাস রঞ্জি ট্রফি ক্রিকেটও খেলে না, ইটস ভেরি ডিফিকাল্ট অ্যাজ আ প্রফেশনাল প্লেয়ার। তুমি জানো একটা স্টেট থেকে সিনিয়র স্টেট রিপ্রেজেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট, সবাই পারে না, বাট দ্যাট ডাজেন্ট মিন কি যে তোমার ক্রিকেটিং জার্নিটা কোথাও না কোথাও ডিফারেন্ট হয়ে যায় অন্য থেকে। তুমি KL রাহুলও যে লেভেলের খাটে না, তুমি দেখবে যে কোনো একটা ছেলে এখন অ্যাসপায়ার করছে ক্রিকেট খেলার জন্য, হয়তো ওরকম কি ওর থেকেও বেশি খাটে, কিন্তু এই ডেস্টিনি কোথাও না কোথাও প্লে আপ করে, যেখানে সামওয়ান গোজ থ্রু দেয়ার অ্যান্ড কেউ যেতে পারে না, তো তাই বলে তাদের এফর্টটা কোনো মতনই ছোট হয় না। সো যেটা পেয়েছি, আই থিঙ্ক আই গট মেনি থিংস ইন লাইফ, অ্যান্ড ওয়ান অফ দেম যেটা তুমি কোয়েশ্চেন করলে কি 9 বছর মোহনবাগান খেলা। সো আই ডোন্ট নো whether I'll again play or not, you never know কি আমি সামনের বছর খেলবো না, or whether I retire from there, but what I did, আমি 9 বছর ক্রিকেট খেলেছি, এত ভালো এক্সেলেন্ট প্লেয়ার্স, ইন্টারন্যাশনাল প্লেয়ার্সদের সঙ্গে খেলেছি, ড্রেসিং রুম শেয়ার করেছি, ক্লাবকে কিছু ফেরত দিতে পেরেছি। মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের অ্যাজ আ প্লেয়ার হচ্ছে, আমরা যেখানেই খেলি না কেন, ক্লাবের হয়ে খেলি, অফিসের হয়ে খেলি, যেখানেই খেলি না কেন, আমরা সেখানে কি ফেরত দিতে পারছি। সো ক্লাবকে ট্রফি দিতে পেরেছি, যে কারণে আমরা ক্রিকেট খেলি জেতার জন্য। ক্লাবকে ফেরত দিতে পেরে আমি খুব খুশি যে আমি মোহনবাগান ক্লাবকে আমি কিছু ট্রফি ফেরত দিতে পেরেছি। কোনো এমন একটা ইয়ার গেছে যে 3টে ট্রফি জিতেছো? 2 বছর না 3 বছর 3টে করে ট্রফি জিতেছি, বাট তখন 3টে ট্রফি হতো না, তখন 4টে ট্রফি হতো, তো 4টের মধ্যে 3টে আমরা 2বার জিতেছি। সো আর ট্রফিলেস আমরা মনে হয়, আই ডোন্ট থিঙ্ক আমরা 1 বছর ট্রফিলেস গেছি বলে মনে পড়ছে না, মেবি গেছি, বাট আই ডোন্ট থিঙ্ক আমরা ট্রফিলেস এক সিজনও গেছি যতদিন আমরা মোহনবাগান খেলেছি। টকিং অ্যাবাউট মোহনবাগান এই বছর নভেম্বরে যে T20 শুরু হয়েছে, ওয়ানডে শুরু হয়েছে, 6টা আননোন আউটস্টেশন প্লেয়ার বলতে পারি, তো তুমি একটা এক্স মোহনবাগান প্লেয়ার হয়ে তুমি এই জিনিসটাকে কিভাবে দেখো, তোমার পয়েন্ট অফ ভিউটা কি? আমি ওটা সোশ্যাল মিডিয়াতে আমি লিখেও ছিলাম ওটা নিয়ে, আমি জানি না তুমি ফলো করেছো কিনা। I have wrote that it is very disheartening to see মোহনবাগান, it's not মোহনবাগান বলে নয়, এটা মোহনবাগান করেছে বলে নিন্দে হবে, আর এটা তালতলা করবে বলে নিন্দে হবে না, সেটার ব্যাপার না, এটা যেই করুক না কেন, এই বাইরের প্লেয়ারদেরকে লোকাল করিয়ে এখানে ক্রিকেট খেলানো, এটা তো ক্রিমিনাল অফেন্স। তুমি একটা মানুষের তো দুটো আইডেন্টিটি থাকতে পারে না, তাই না? আমি জয়জিৎ বোস, আমি তো পাইকপাড়ারও বাসিন্দা হতে পারি না, আবার আমি সঙ্গে সঙ্গে গোরখপুরের বাসিন্দাও হতে পারি না, আমি তো যেকোনো একটা জায়গায় থাকি। তার মানে ফেক আইডি ক্রিয়েশন যেটা হচ্ছে, যারা করছে, এরা তো শুধু ক্রিকেটকে নষ্ট করছে না, এরা ক্রিমিনাল অফেন্স করছে। একটা মানুষের কাছে 2টো আধার কার্ড, 2টো ভোটার কার্ড, 2টো পাসপোর্ট যদি থাকে, সেটা তো মানে ইটস এ ক্রিমিনাল অফেন্স। এটা শুধু মোহনবাগান ক্লাব বলে আমি কাউকে দোষ করবো না, যারা এর মধ্যে ইনভলভ আছে, যারা করছে, ইট ইজ নট ডান। তুমি ক্রিকেটকে নষ্ট করছো, তুমি একটা সমাজকে নষ্ট করে দিচ্ছ বেসিক্যালি। তো তোমার মনে হয় সিএবি কিছু করছে এটা নিয়ে? সিএবি তো এই বছর থেকে করছে, 3 বছরের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট চাইছে, যে কারা এখানকার কারা বাইরের। এটা এখানে তো 4টে করে বাইরের প্লেয়ার তো খেলা রেজিস্টার্ড করা অ্যালাউড আছে, 3টে করে খেলাতে পারে, তো সেইখানে দাঁড়িয়ে কেন এত বাইরের ছেলেকে নিয়ে এসে করছে আমি বুঝতে পারছি। তাতে কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে জানো, আজকে
তুমি থাকো কল্যাণীতে, কল্যাণীতে অনেক কোচিং ক্যাম্প আছে যেখানে বাচ্চারা ক্রিকেট খেলছে। আমি থাকি এখানে কলকাতা, এখানেও কোটি খেলা কোচিং ক্যাম্প আছে, প্রচুর বাচ্চা ছেলে যারা পড়াশোনা ছেড়ে সকালবেলা থেকে সারাদিন মাঠে এসে প্লেয়ার হওয়ার চেষ্টা করছে। এরা কোথায় যাবে? এদের ফিউচারটা কি? আমি যদি দিল্লি, গুড়গাঁও, নয়ডা থেকে, এলাহাবাদ থেকে, গুজরাট থেকে, এখান থেকে প্লেয়ার নিয়ে এসে তাদেরকে লোকাল, তুমি আর 4টে যারা আউটস্টেশন আছে লিগালি খেলাও না, কেউ আটকাচ্ছে না, যেটা নিয়ম সেটা মেনে খেলাও। কিন্তু বাকি তোমাকে যদি তুমি এখানকার ছেলেদের সুযোগ না দাও, এরা এই সময়টা কেন মাঠে এসে নষ্ট করবে? এরা পড়াশোনা করবে। এবার আস্তে আস্তে তারপর কি হবে বলো তো, এখন যেটা অলমোস্ট চলে গেছে যে বাংলা ভাষায় কথা কেউ আর মাঠে বলে না। তুমি ময়দানে আম্পায়ারও প্লেয়ারদের সঙ্গে হিন্দিতে কথা বলছে, প্লেয়াররাও প্লেয়ারদের সঙ্গে হিন্দিতে কথা বলছে। এই বাংলা ভাষাটাই হারিয়ে যাবে কলকাতা ময়দান থেকে। শুধু সেটা নয়, আমি বাংলা ভাষা দিয়েও বলছি না, কিন্তু এইখানে যারা জন্মগ্রহণ করেছে, সেটা যেই হোক, সে যেই জাতেরই হোক, যেই বর্ণের হোক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। এখানে যারা জন্মগ্রহণ করেছে, যারা বাংলার মধ্যে জন্মগ্রহণ করেছে, তাদের তো সুযোগ আগে পাওয়া উচিত। আজকে আমি ত্রিপুরাতে গিয়ে বা আজকে যদি আমি বম্বে চলে যাই, আমাকে কিন্তু ওরা দেখবেও না, ঘুরে বলবে হ্যাঁ এসো, ক্লাব খেলছো, পয়সা নাও, অ্যাজ আ প্রফেশনাল খেলো, খেলে চলে যাও। তোমাকে আমি ডোমেস্টিক ক্রিকেট খেলাবো না, তোমাকে আমি রঞ্জি ট্রফি সেখানে খেলাবো না। তো এই জায়গাটা যদি আমাদের যারা কর্মকর্তারা আছেন, তারা যদি এই জায়গাটা নিজেদের মোরালিটির কাছে যদি ঠিক না করেন, কোনোদিন বাংলার ক্রিকেট এগোতে পারবে না। বিপিএল শুরু করেছে কাদের জন্য? লোকাল প্লেয়ারদের জন্য। সেই প্রবলেমটা তো একই জায়গায়। তুমি যদি একবার তোমার কোনো ক্লাব কাউকে রেজিস্টার্ড করে দেয় কোনো প্লেয়ারকে এজ আ লোকাল, সে তো অটোমেটিক এলিজেবল হয়ে যাচ্ছে বিপিএল এর জন্য। তুমি বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের তো এখানে দোষ দিয়ে কোনো লাভ নেই। তুমি যখন পেরেন্ট বডি যদি কোনো কাউকে লোকাল করে দেয়, সেখানে যে কোচরা বা যেই ম্যানেজমেন্টরা বসছে, তাদেরকে একটা পুল অফ প্লেয়ার্স দিয়ে দেওয়া হয়, এর মধ্যে থেকে তুমি প্লেয়ার বানাতে পারবে। এবার সে তো সেই অনুযায়ী তার বেস্ট টিমটা বানাবেই, যেখানে যে সে জিততে পারে। আমি এখানে ফ্র্যাঞ্চাইজিদের বা যারা ওখানে বসে টিম বানাচ্ছে তাদের অত দোষ দেবো না। দ্য মোমেন্ট ইউ স্টপ রেজিস্টারিং দেম, তারা অটোমেটিক এলিজিবল থাকবে না, এলিজিবল হয়ে যাবে ওরা। তো এটা তো তোমাকে পেরেন্ট বডিকে বন্ধ করতে হবে। যতক্ষণ না পেরেন্ট বডি এটাকে বন্ধ করছে নিয়ম করে। তোমার স্নেহাশিস দা এবছর খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, যেখানে 3 বছরের ব্যাংক স্টেটমেন্ট করেছে। আমার মনে হয় এটার সঙ্গে যদি ডোমিসাইল সার্টিফিকেটটাও যদি করে দেয়, করলে মনে হয় আরো অথেন্টিক হবে ব্যাপারটা। তাহলে এই যারা ক্রিকেটটাকে নিয়ে ব্যবসা করছে এখন মাঠে ময়দানে, যে ক্লাব কর্মকর্তাগুলো বাইরে থেকে ছেলে নিয়ে আসছে, তাদের থেকে পয়সা নিয়ে তাদেরকে সার্টিফিকেট বানিয়ে ক্রিকেট খেলাচ্ছে, এই জায়গাটা বন্ধ হবে। আর তোমার কি মনে হয় এই যেটা অ্যাপ্লাই হচ্ছে, এখন অ্যাপ্লাই হবে, যে 3 বছরের ব্যাংক স্টেটমেন্ট, এটা কতটা সাকসেস পেতে পারে? অ্যাটলিস্ট কিছু না হওয়ার থেকে কিছু স্টেপ তো অ্যাটলিস্ট নিচ্ছে, যেখানে একটা ক্ল্যারিটি আসতে পারে যে এখানকার নয় এখানকার। এই ক্ল্যারিটিটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হওয়ার আগে আমরা ভাবি যে হবে, হবে না, হওয়ার পর কি হচ্ছে সেটা দেখে আমাদের বিচার করতে হবে। যদি এটাতেও না হয়, দেন উই নিড টু টেক অ্যানাদার স্টেপ, যেখানে কমপ্লিটলি বন্ধ করে দেওয়া যেতে পারে। অ্যাটলিস্ট কিছু নিচ্ছিল না, সেখান থেকে ফেক আধার কার্ড বানিয়ে যে এরা ক্রিকেট খেলছে, তো সেই জায়গাটা থেকে যে অ্যাটলিস্ট ব্যাংক স্টেটমেন্টটা করে কিছুটা তো অথেন্টিসিটি আসবে জিনিসটার মধ্যে। তো আমার মনে হয় কিছুটা হয়তো বেটার হবে। দেখা যাক, যতক্ষণ না ইমপ্লিমেন্ট হচ্ছে এটা বলা যাবে না কি হচ্ছে। প্রথমে রক্স হলো, তারপর বাইজুস হলো, বিপিএল হলো লাস্ট ইয়ার, তুমি 3টেই খেলেছো। এবার এই বছর তোমার ফার্স্ট, তুমি এরকম কিছু হচ্ছে আর তুমি মিস করেছো। আর এমন না যে তুমি রান করোনি, ঠিক আছে? ইউ হ্যাভ 955,000 রান থেকে জাস্ট 45 লেস। আর তোমার 9 রানও করেনি লিগে, সে আছে। তো তোমার এটা মানে কিরম ফিল হয়? কিরম ফিল হচ্ছে অ্যাজ আ প্রফেশনাল, সামটাইমস আমি নিজেকে সান্ত্বনা দিই বলে মনে হয় ওদের একটা প্যারামিটার সেট করে দিয়েছে যে এর বেশি রান করলে নেবে না। আমি মনে হয় ওই প্যারামিটারের বাইরে রান করেছিলাম, যে ওই জন্য আমাকে নেয়নি। আই ডোন্ট নো, মানে এগেন বলতে গেলে তোমার একটা এপিসোডে হবে না, এটা বলতে গেলে আই থিঙ্ক চলবে তো চলবে, আজকাল পরশু চলতেই থাকবে এরকম, যে হাউ দে সিলেক্ট প্লেয়ার্স, করাপশন কোন লেভেলে চলে গেছে। হ্যাঁ, খুলেছে তো কিছু কিছু ক্লাবের প্লেয়ার আছে যারা একটা করেই ম্যাচ খেলে। ক্লাবের সঙ্গে চুক্তিটা হয়তো ওই ছিল যে আমি একটা ম্যাচ আমাকে খেলিয়ে দাও, তাহলে আমি আমার যা সেটিং আছে আমি কোনো না কোনো টিমে তো আমি ঢুকে যাবো। হোয়াট এভার, যতই নিচে এরা নিয়ে খেলছে না দিয়ে খেলছে ভগবান জানে। মানে যারা খেলছে মোস্টলি, মানে আই ডোন্ট, মানে whether they getting paid or they paying to play, because ওই
এগেন না সেকেন্ড ডিভিশন কালচারটা যেখানে আজকে আগেকার দিনে আমরা যখন খেলতাম আমরা 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 পেমেন্ট না পেলেও অ্যাটলিস্ট একটা যাতায়াত ভাড়া টিফিন ভাড়া পেতাম যে এটা আচ্ছা তুমি এসছো, দ্যাট ইজ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। এখন তো উল্টোটা, প্লেয়াররাই বলছে স্যার টেক ইট। সো দিস ইজ গন। সো হোপফুলি এই নেক্সট ইয়ার সিএবি রুল চেঞ্জে হয়তো এটাও হয়তো চেঞ্জ হবে। তাহলে লাস্ট ইয়ার তুমি বিপিএল খেলেছো, বিপিএল আমার মনে হয় বাইজুস আর রক্সের থেকে খুবই বেশি গ্ল্যামারাস। অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? 20 দিন বাড়ি থেকে দূর রাখা, ভালো হোটেলে রাখা। It was amazing. প্রফেশনাল ক্রিকেট যেরকম ক্রিকেট হওয়া উচিত, আর দ্যাট ওয়াজ নাথিং নিউ ফর মি। একটা বেঙ্গল প্রিমিয়ার লিগ হচ্ছে বলে আমি ছোটবেলা থেকেই বেঙ্গল সিস্টেমের মধ্যে ছিলাম, তো আই নো হাউ প্রফেশনাল ক্রিকেট ওয়ার্কস। তোমাকে ট্রাভেল করতে হবে, তোমাকে অন্য স্টেটসে গিয়ে ম্যাচ খেলতে হবে, কোপ আপ করতে হবে সিচুয়েশনস এর জন্য। লাইভ ম্যাচেস আগেও খেলেছি অনেক। তো ইট ওয়াজ জাস্ট এগেন একটা ডিসিপ্লিন রুটিন লাইফের মধ্যে আবার নিজেকে ফেলে দেওয়া, কি যে 20 days গেট ইউর হেড ডাউন and just work hard and win it. লাস্ট ইয়ার ওই জন্য আমরা চ্যাম্পিয়নও হয়েছিলাম, মানে আমরা মুর্শিদাবাদ লাস্ট বৃষ্টি হয়ে গেছিল বলে, সো উই ওয়ার জয়েন্ট উইনার্স ইন দ্য টুর্নামেন্ট অ্যাজ ওয়েল। ওই ম্যাচটা আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, কারণ এতদিন ধরে এত ম্যাচ হচ্ছে, তারপরে নেচারকে তো তুমি ফাইট করতে পারবে না। ওরকম একটা ডাউনপোর হঠাৎ করে সন্ধ্যেবেলা কিছুক্ষণ খেলা হওয়ার পর, খেলাটা হলে খুব ভালো খেলা হতো। উইকেট ওয়াজ নট ইজি, সেখানে আমরা 130-35 মতো করেছিলাম। সো খেলা হতো, ইজি হতো না, খেলা ভালো খেলা হতো, কিন্তু জাস্ট বিকজ হটস্টারের রাইটস এর জন্য একদিন এক্সটেন্ড করতে পারলো না সিএবি, মনে হচ্ছে সেটা করতে পারলো না। এবার যেটা নিয়ম, দেখো একটা তো টুর্নামেন্টের বাইলস তৈরি হয়ে যায় টুর্নামেন্টের শুরুতে, সেটা তো আর তুমি শেষ মতো এসে চেঞ্জ করতে পারো না। তো বাইলটা ওরকমই ছিল যে একদিনই ফাইনাল, না হলে জয়েন্ট উইনার, তো সেটা অনুযায়ী হয়েছে। বিপিএল এ তুমি অ্যাজ এন ওপেনার ইম্প্যাক্ট প্লেয়ারও খেলেছো, তো এই ইম্প্যাক্ট প্লেয়ারের রুল তোমার কিরম লাগে যখন তোমাকে শুধু ব্যাটিং করতে নামিয়ে দেয়? ডু ইউ ফিল আধুরা, তোমার ফিল হয়? দেখো এটা একটা নিয়ম যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিছুদিনের জন্য বার করেছিল, তারপরে ওটা বন্ধ হয়ে গেছে। কারণ আইপিএল এ ছিল, সেটা আবার বিপিএল এও করেছে। জাস্ট এ রুল, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। আমি কিছু ম্যাচ নর্মাল খেলেছি, আবার কিছু ম্যাচ ইম্প্যাক্ট প্লেয়ার খেলেছি। তো এটা বেসিক্যালি ডিপেন্ড করেছে অপোনেন্ট টিম কিরকম, তাদের স্ট্র্যাটেজি কি, কটা লেফট হ্যান্ডার আছে, কটা রাইট হ্যান্ডার আছে, তাহলে কি আমার অফ স্পিন বোলিংটা সেখানে কাজে লাগবে, সেই অনুযায়ী একটা টিমের স্ট্র্যাটেজি হয়। এখানে ভালো খারাপ লাগার তো জায়গা নেই। বাট দেখো সবাই ফিল্ডিং ব্যাটিং বোলিং সারাক্ষণ ইন অ্যাকশন থাকতে চায়, বাট এগেন এটা টিমের স্ট্র্যাটেজি, টিমের ডিসিশন। অ্যান্ড আমরা না সামহাউ ক্রিকেট প্লেয়ার্সরা যারা ক্যাপ্টেন বা যারা টিম ম্যানেজমেন্টে নেই, উই আর মোর লাইক সোলজার্স। আমরা হচ্ছে দাবা খেলার বোর্ডের মতো, যেরকম চাল দিতে হবে আমাকে ওরকম খেলতে হবে। সো এটা যদি টিমের কোনো ডিসিশন থাকে কি যে আমাকে ইম্প্যাক্ট প্লেয়ার খেলতে হবে, আমাকে ইম্প্যাক্ট প্লেয়ার খেলতে হবে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ওয়েদার ইউ লাইক ইট অর নট। আমার যেরকম বন্ধুরা আছে যারা ব্যাটিং করে, ব্যাটসম্যান যারা, তাদের মাইন্ডসেট আলাদা। মানে কেউ ম্যাচের আগে কোনো একটা ক্রুশাল ম্যাচ আছে, কেউ কাঁপছে, কেউ চিল আছে। তোমার মাইন্ডসেট উইথ টাইম কিরকম চেঞ্জ হলো? দেখো আমি অ্যাজ আ পার্সন না শুধু ক্রিকেট বলে না, আমি প্রিপারেশনে খুব বিলিভ করি। সেটা পড়াশোনা বলো, সেটা তুমি খেলাধুলা বলো, বা যে কোনো অ্যাসপেক্ট অফ লাইফে আমি প্রিপারেশনে খুব বিলিভ করি। সো ওয়ান্স ইউ প্রিপেয়ার ওয়েল না, তোমাকে ওই কাঁপা বা হঠাৎ করে ম্যাচের আগের দিনকে প্রচুর প্র্যাকটিস বা ওই পরীক্ষার আগের দিন প্রচুর পড়া, এত কিছু করতে হয় না। সো আমার প্রিপারেশনটা অনেক আগে শুরু হয়ে যায়। আমি যখন কোনো একটা টুর্নামেন্ট খেলি বা কোনো একটা ম্যাচ খেলি, তার আমি অনেকদিন আগে থেকে জানি যে আমি কার সঙ্গে খেলছি, তাদের কি কি বোলার্স আছে, তারা কিরকম বল করে, তাদের ক্যাপ্টেন কি প্ল্যানিং এ চলে। সো ইউ নো অল দিস থিংস। আজকালকার দিনে এত ডেটাস অ্যাভেলেবেল থাকে, আগেকার দিনে ওটা থাকতো না। এখন সব লাইভ ম্যাচ হয়ে যায়। তুমি এখন কলকাতা লিগের সব ম্যাচই তুমি ইউটিউবে, ক্রিক হিরোজে তুমি লাইভ দেখতে পাবে। তো আমি চালিয়ে দিই, আমি দেখি সেই বোলারটা কি করতে চাইছে কি না করতে চাইছে, যাকে আমি খেলিনি জানি না। তো আমি মাই প্রিপারেশন স্টার্টস অনেক আগে থেকে। তুমি একটা যদি নভেম্বর মাসে ম্যাচ খেলো, আমার প্রিপারেশন সেপ্টেম্বর অগস্ট থেকে স্টার্ট হয়ে যায় সেটার জন্য। সো আমি ওই ম্যাচের আগে গিয়ে তাড়াহুড়ো করে এক্সট্রা কিছু করি না। সো আই কিপ মাইসেলফ কাম, আই কিপ মাইসেলফ হাইড্রেটেড। যে ট্রেনিং করার প্রয়োজন করতে হয় উইথ এজ, আমি রিয়েলাইজ করেছি যে ফিজিক্যাল ট্রেনিং অনেক বেশি করতে হয়, যেটা ছোট বয়সে রিকভারি একটা মানুষের অনেক কুইকলি হয়, উইথ এজ সেটা কমতে থাকে। সো আই ফোকাস অন মাই প্রিপারেশন রাদার দ্যান কি ওই টেনশন করে খেলা। ওই দ্যাট ফেজ হ্যাজ গন। আর তোমার এখন 35 ইয়ার্স এজ, তো তোমার এখন ভিশনে কিছু প্রবলেম হয়? মানে অনেক প্লেয়ার থেকে আমি শুনেছি যে ভিশন কা প্রবলেম হতা है। নট ইয়েট। আমার আপাতত মানে
God forbidden, I am not facing anything, but the day I face, I have to stop playing cricket. আর কি করা যাবে, মানে আমি I'll not play one step below where I am playing. আমি ওই খেলতে হবে বলে খেলে যাবো ওরকম করবো না। You play for your reputation as well. মানে যেদিনকে মনে হবে যে প্রচন্ড জোরে বল করছে, আমি সরে যাচ্ছি, ভয় পাচ্ছি, বলটা দেখতে পাচ্ছি না, I'll say thank you to cricket and I'll say I'll take up other roles. অনেক কিছু নিয়ে ক্রিকেট নিয়ে জড়িয়ে থাকা যায়, সো আমি সেই রোলগুলো with honesty, again যেটা আমি তোমাকে ফার্স্টেই বললাম, that was the first tip I got from all the coaches I got in my life. With honesty and integrity আমি ক্রিকেটের সঙ্গে সেই লাইফটা নিয়ে জড়িয়ে থাকবো। তো তোমার যে আপডেটগুলো দাও তুমি ফেসবুকে, যে 5700 अब तक 56, তো এটা কি শুধু ক্লাব ক্রিকেটের সেঞ্চুরি কি বোর্ড ম্যাচ ইনক্লুড? No, it's just not even club cricket, just first division cricket. It is not my entire career board matches বা তোমার জুনিয়র বেঙ্গল বলো বা তুমি সেকেন্ড ডিভিশন বলো বা ওই কোচিং সেন্টার ভিত্তিক ক্রিকেট, ইটস নট, বা আমি ইংল্যান্ডে খেলতে যাই সেটা না, নাথিং, ইটস জাস্ট ফার্স্ট ডিভিশন ক্লাব ক্রিকেট দ্যাট আই গট 5800 as of now, and তার মধ্যে 33টা মোহনবাগানের হয়েই করেছি। তো একটা 100 হলো, দুটো 100 হলো তা না, ঠিক আছে, তারপরে থার্ড ম্যাচটা গোল্ডেন ডাক যখন হয় তখন কি থাকে তোমার, মানে ওই ফেজটা কি? Again, তুমি জানি না তুমি জানো কিনা, উইম্বলডনে যখন মানুষ ওই টানেলটা দিয়ে যখন বেরিয়ে গ্রাউন্ডে ঢোকে, ওখানে ইফ বলে একটা কবিতা আছে রুডিয়ার্ড কিপলিং এর, the 2 lines are written over there. Every player তুমি বেরোতে গেলে ওটা পড়ে then they enter, that is, if you can meet with triumph and disaster and treat those two imposters just the same, মানে তুমি সাকসেস অ্যান্ড ফেলিয়ার দুটো তোমার লাইফে আসবেই, বাট ইউ হ্যাভ টু বি ভেরি ইকুয়াল উইথ ইট। আমি 100 করে প্রচন্ড উচ্ছ্বাস করি না যে আই এম অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমি বিরাট কিছু করে ফেলেছি, বিকজ দ্যাট ইজ মাই জব। অ্যান্ড আমি 0 করেও আমি নিজের যে ফ্লটা আছে, যেই জন্য 0 হয়েছে, আই ট্রাই টু ইমপ্রুভ দ্যাট। আমি এমন কোনো হেভিলি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই না যাতে ইটস লাইক এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমি 100 করেও টপ অফ দ্য ওয়ার্ল্ড ভাবি না, আমি 0 করেও এন্ড অফ দ্য ওয়ার্ল্ড নিজেকে ভাবি না। সো আই থিঙ্ক এটা ইজ ভেরি নেসেসারি অ্যাজ আ প্রফেশনাল, যে ইউ স্টে গ্রাউন্ডেড ওয়্যার ইউ আর। সো আই থিঙ্ক দ্যাট ইজ মাই প্রসেস। তুমি সিনিয়র বেঙ্গলের জন্য 3টে ফার্স্ট ক্লাস খেলেছো আর 8টা লিস্টে খেলেছো, তো আফটার গেটিং ড্রপড তোমার কি মনে হয়, মানে তোমার কি মনে হয়েছিল যে কোন ফরম্যাটে জাস্ট আরেকটা অপরচুনিটি যদি আমি পাই? আই অলওয়েজ ওয়ান্টেড টু প্লে রঞ্জি ট্রফি, অলওয়েজ। তুমি যে কোনো আমাদের জেনারেশনে স্পেশালি যদি তুমি কোনো বাচ্চাকে বা যাকে জিজ্ঞাসা করো, তারা টেস্ট ক্রিকেট খেলতে চায় ইন্ডিয়ার হয়ে। অ্যান্ড টেস্ট ক্রিকেট, হাউ ডু ইউ প্লে টেস্ট ক্রিকেট? ইউ স্কোর টানস অফ রানস ইন রঞ্জি ট্রফি। সো আমি 4-day ক্রিকেট, আমি রেড বল ক্রিকেট, হোয়াইট ড্রেস, আই এম আ বিগ ফ্যান অফ দ্যাট। সো আই অলওয়েজ ওয়ান্টেড টু প্লে টেস্ট ক্রিকেট ফর ইন্ডিয়া, অ্যান্ড সেটা না হলে আমি অনেক দিন ধরে রঞ্জি ট্রফি ক্রিকেট খেলতে চেয়েছি। হয়তো আমি আরো রঞ্জি ট্রফি ক্রিকেট অনেক বেশি খেললে আমি খুশি হতাম। এখন তুমি যা রান করছো, বাই গডস গ্রেস খুবই ভালো, আমারও দেখে খুব ভালো লাগছে, দ্যাটস আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ ইউ। তো তুমি ধরো পরের বছর সে 1400 রানস করলে, ঠিক আছে, মোর দ্যান এনাফ সিলেকশনের জন্য। যদি আমি অলরেডি যা রান করি সেগুলো মোর দ্যান এনাফ, যারা বেঙ্গল স্কোয়াডে থাকবে তারাও এত রান না করেই থাকবে। আমি বলে দিলাম যে এক্সেপশনাল এটা হলো 1400, তো তোমাকে যদি চান্স দেওয়া হয়, তোমার এজ को नज़र में रखते हुए তুমি চান্সটা নেবে বা কোনো ইয়াং ইয়েকে দিয়ে দেবে? No, আমি চান্স, Anushtup Majumdar is playing, he's 41 and he is as fit as ever, he's scoring runs. So I am not a very big believer ki it's in the age. Michael Hussey 29 international debut করেছে and he went on to score 7000 runs for Australia. তো 29 বছর বয়সে একটা জন ইন্টারন্যাশনাল ডেবিউ করে যদি করতে পারে, why anybody can, it's age is just a number. যদি if you are fit enough to play, যদি আমাকে মনে হয় টিমে যে আমি ফিট এনাফ টু প্লে, যদি মনে হয় যে আমাকে যে জব রোলটা দেবে সেই রোলটা আমি ফুলফিল করতে পারবো, আই উইল প্লে যদি আমাকে নেয়। তোমার এখন যা ফর্ম চলছে আর এতদিন তুমি যে অ্যাচিভ করেছো, তোমার 15 ইয়ার্স ওল্ড যদি তোমাকে এখন দেখতে পারতো, তো তোমার কি মনে হয়, ওর কি রিঅ্যাকশন হতো? ও স্যাটিসফাইড হতো যে দিস ওয়াজ দ্য জয়জিৎ আই ড্রিমড অফ? I loved my journey. Obviously, if you দেখো ওই again ওই ইন্ডিয়া ক্যাপটা এভরি কিড ওয়ান্টস টু প্লে ফর ইন্ডিয়া। সো যতদিন না তুমি ইন্ডিয়া ক্যাপটা, আজকে তুমি অভিমন্যু ঈশ্বরানের কথা দেখো না, ওর কিন্তু ওই একটাই জিনিস মিসিং। হি হ্যাজ স্কোরড এত রান করেছে, আজকে এ খেলে নিচ্ছে, কালকে ও খেলে নিচ্ছে, গতকাল সাই সুদর্শন খেলে নিচ্ছে,
অভিমন্যু শুড হ্যাভ প্লেড। আমরা সবাই জানি যে অভিমন্যুর খেলা উচিত, বিকজ এত দিন ধরে টিমের সাথে ঘুরছে, ওখানে গিয়ে ওয়ার্ম আপ ম্যাচেসেও রান করেছে। সেখানে দেখো তুমি হোয়াইট বল ক্রিকেটে সাই সুদর্শন আইপিএল এ রান করে কিন্তু খেলে নিল। সো ইট ইজ ডেস্টিনি। সো ওই পালকটা জারি মাথায় হয়নি, আমি বলে নয়, যে কোনো কেউ যে 100টা, আমি 3টে খেলি আর যে 100টাও খেলেছে, 100টা ক্রিকেট ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেও যার মাথায় ওই ক্যাপটা যে লাগাতে পারেনি, ফেদারটা লাগাতে পারেনি, সেও তোমাকে একই কথা বলবে যে ওই টুপিটা পেলে হয়তো আমি মনে হতো যে নো একটু স্যাটিসফ্যাকশন আসতো লাইফে। বাট তুমি যদি বলো আপাতত যা ক্রিকেট আমি খেলেছি, ইটস নট দ্য ক্রিকেট আই প্লেড। আমি কিরম খেলেছি, ভালো খেলেছি, বাজে খেলেছি, খেলতে পারিনি বা খুব ভালো খেলেছি, আই এম নট সেইং দ্যাট, বাট দ্য জার্নি, যেভাবে রোজ সকালে উঠে যে থ্রিল মাঠে আসার, বাচ্চাদের সঙ্গে কাজ করার, বা প্রিপারেশন, ম্যাচ খেলবো, আই লাভড ইট। আমাকে যদি তুমি আরেকবার বলো, আমি আই উইল চুজ টু বি আ স্পোর্টসম্যান অল ওভার এগেন। আমি ক্রিকেটই খেলতে পারবো বা ফুটবল, আই ওয়ান্ট টু বি আ স্পোর্টসম্যান অল ওভার এগেন ইফ আই ওয়ান্ট টু বি। তো তুমি তোমার এখন জব আছে, সিকিউর লাইফ আছে, তো তুমি স্যাটিসফাইড তোমার এত, মানে ইন্ডিয়া ক্যাপ ছাড়া যদি তুমি দেখো? স্যাটিসফাইড মানে দেখো, ইউ হ্যাভ টু বি হ্যাপি ইন লাইফ এভরি ডে। মানে ইউ ক্যানট ওয়েক আপ উইথ কি যে আমি এটা হলে ভালো হতো, তো ইউ গেট ইনটু আ নেগেটিভ মাইন্ড জোন। ইউ সি ইউ হ্যাভ টু বি হ্যাপি। মানে আমি এখন এখানে বসে আছি, বাচ্চাদেরকে শেখাচ্ছিলাম, আমি এখান থেকে বেরিয়ে অফিস যাব, অফিসে গিয়ে কাজ করব, দেন এগেন বাড়ি আসবো, টেস্ট ক্রিকেট দেখবো। সো ইচ মোমেন্টে যেখানে যেখানে আমি আছি না, এখন আই এম ভেরি হ্যাপি উইথ দ্য কিডস হিয়ার। আমি অফিসে যাবো, আইল বি ভেরি হ্যাপি ওয়ার্কিং। when I come back home, I'll be very happy watching the test match. So it is very important to live in the moment rather কি যে আমি দূরে কি করতে পারিনি বা আগে কি করতে পারবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি তুমি রেট্রোস্পেক্ট করছো, তুমি ইন্ট্রোস্পেক্ট করছো, সবই ইজ ফাইন, বাট লিভিং ইন দ্য মোমেন্ট, ভালোভাবে বাঁচা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি অনেক গ্রাউন্ডেই খেলেছো, বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া, ইংল্যান্ডেও খেলছো। তোমার ফেভারিট গ্রাউন্ড ইন্ডিয়ার আর বেঙ্গলের কি কি আছে? ইডেন গার্ডেন্স এর উপর ইট ইজ নট জাস্ট মি। তুমি যে কোনো বিদেশি প্লেয়ারও যখন এসে জিজ্ঞেস করে যে ওয়ান অফ ইউর ফেভারিট গ্রাউন্ডস আউটসাইড ইউর হোম কান্ট্রি, সব কান্ট্রি মিলিয়ে কিন্তু মোস্টলি লোকে ইডেন গার্ডেন্সেরই নাম করে। ইডেন গার্ডেন্স ইটস আ ফিলিং, ইটস অ্যান ইমোশন। ওয়েন ইউ এন্টার দেয়ার ইউ গেট আ গুজ বাম্প। আমি আমার হোম গ্রাউন্ড বলে বলছি না, বাট আমি সব জায়গায় খেলেছি, ওয়াংখেড়ে, মোহালি, এভরিথিং, এভরিওয়্যার, ফিরোজা কোটলা, চিপক, চেন্নাস্বামী, এভরিওয়্যার, বাট ইডেন গার্ডেন্স ইজ ইডেন গার্ডেন্স। এনি বোলার ইউ ওয়ান্টেড টু অ্যাভয়েড, মানে খুব জোরে বল করছে বা খুব প্রবলেম হচ্ছে? নো, নাথিং এজ সাচ। ডোমেস্টিক বা ক্লাব ক্রিকেট? মানে একটা জিনিস কি বলতো, ইউ ক্যান বি ভেরি স্মার্ট ইন ইউর ইনিংস, কি যে তুমি তাকে সিঙ্গেল নিয়ে উল্টো দিকে চলে যেতে পারো, দ্যাট ইজ ইউ ক্যান ডু, বাট ইউ ক্যানট অ্যাভয়েড এনিবডি। তুমি যে কোনো জিনিস থেকে যদি লাইফে পালাতে চাও, ও তোমাকে ঘিরেই ধরবে। সো আমার যদি মনে হয় যে ধরো কোনো একটা এক্স বোলারকে আমার প্রবলেম হয় খেলতে, আই নো, সো আই ইনক্রিজ মাই প্র্যাকটিস। ওই এক্স বোলারটা কি ধরনের বল করার, কোনটা খেলতে প্রবলেম হয়, আমি ওই বলের রিপিটেশনসটা 1000, 2000, 3000 করে নিয়েছিলাম, যাতে আমাকে খেলতে না অসুবিধা হয়, রাদার দ্যান গোয়িং অ্যাওয়ে। দ্যাট ইজ নট মি। আই নেভার গো অ্যাওয়ে ইন লাইফ ফ্রম এনিথিং। একটা বোলার তো ইটস জাস্ট এইটুকু একটা পার্ট একটা লাইফের, বাট ইন লাইফ এনিথিং, এনি চ্যালেঞ্জেস ইট থ্রোস, আই এম সামওয়ান হু stands up and faces rather than goes away from it. Best outstation player you have played with in Kolkata Maidan? কলকাতা ময়দানে বেস্ট আউটস্টেশন আমি কার সঙ্গে খেলেছি আমি বলবো না, আমি দেখেছি। আমি ছোটবেলায় ছিলাম তখন, তপন মেমোরিয়ালে একজন ব্যাটসম্যান ব্যাট করতে আসতেন, উনি রেলওয়েজের হয়েও খেলেছেন, ইউপির হয়েও খেলেছেন, সত্যেন্দ্র যাদব বলে। আই লাইক হিজ ব্যাটিং। আমি ছোটবেলায় ওনার ব্যাটিং আমার খুব ভালো লাগতো। মানে আমি ছোট ছিলাম তখন, সেকেন্ড ডিভিশন খেলতাম, কোচিং ক্যাম্প খেলতাম, আমি ওনার ব্যাটিং অনেকবার মাঠে ময়দানে দেখেছি। আই ইউজ টু লাইক হিজ ব্যাটিং। তোমার মোহনবাগানের কোনো ফানি মেমোরি ড্রেসিং রুমে, যে ডাল মোমেন্টকেও একটা খুব ভালো এনার্জেটিক একটা ইয়েতে ক্রেজি মোমেন্টে টার্ন করে দিচ্ছে? ইট ইজ অলওয়েজ ফান। আমরা মোহনবাগান ড্রেসিং রুমে আমরা তোমাকে হয়তো তুমি যে প্লেয়ার্স গুলোকে দেখেছো বা তুমিও যাদের এগেনস্টে খেলেছো, যখন তুমি খেলেছো মোহনবাগানের এগেনস্টে, তোমার দেখে মনে হচ্ছে খুব সিরিয়াস ক্যারেক্টার্স বা কিছু মানে বড় প্লেয়ার যেরকম ভাব। ড্রেসিং রুমে ইট ইজ, তোমার আইডিয়া নেই, ইটস জাস্ট মানে নন স্টপ। ইটস, তুমি যদি জোকারগিরি কথাটাকে বলো, তো উই অল সারাক্ষণ আমরা এর পেছনে লেগে গেছি। মানে যেরকম এগেন না, টপ প্রফেশনাল প্লেয়ার্স যা হয়, যারা বিলিভ করে প্রিপারেশনে, সো দে আর সো ওয়েল প্রিপেয়ার্ড, তো মাঠে আগে দে আর চিল, যে নো হোয়াট টু ডু। সো ইট ইজ অলওয়েজ ফান। আমরা যখন ফিল্ডিংও করতাম, আমাদের সারাক্ষণ হাসি মজার মধ্যে দিয়ে উই লাভড অ্যাকচুয়ালি দ্য টাইম আই স্পেন্ড ইন মোহনবাগান।
players, কর্মকর্তারা, the club, the dressing room, vibes was just amazing. তো এই প্রেশার মোমেন্টই তুমি চিল বলছো, ইট ইজ অলওয়েজ চিল। ওই প্রেশার মোমেন্টটাই ক্রিয়েট হতো না খুব একটা। তুমি যদি ব্যাট করতে নামো আর সব সময় 100-200 মারার তো ইচ্ছা থাকেই, কোন ক্লাবের এগেইনস্টে তুমি সব সময় রান করতে চাও? ইস্ট বেঙ্গল, ইটস এ গিভেন। আর আমি আমার লাইফে সবচেয়ে বেশি রান ইস্ট বেঙ্গলের এগেনস্টেই করেছি। ইফ ইউ সি দ্য ট্র্যাক রেকর্ড, আমি যত ম্যাচ খেলেছি ইস্ট বেঙ্গলের এগেনস্টে, আমি যেই ক্লাবের হয়ে খেলি না কেন, মোহনবাগান বলো, ভবানীপুর বলো, মোহামেডান স্পোর্টিং বলো, বা যেখানেই আমি খেলেছি না কেন, আই হ্যাভ স্কোর্ড ইস্ট বেঙ্গলের এগেনস্টে সবচেয়ে বেশি। কোনো স্পেশাল প্রেশার থাকে যে ইট ইজ ইস্ট বেঙ্গল বা কিছু? No. It's no special pressure, but again, as players, you want to play and perform against top teams. So আমি মোস্টলি তো মোহনবাগান আমার প্রাইম ক্যারিয়ারে খেলেছি। সো ইস্ট বেঙ্গল ওয়াজ ওয়ান অফ আওয়ার, তুমি জানো মোহনবাগান ইস্ট বেঙ্গল কিরকম। সো ইউ ওয়ান্ট টু স্কোর এগেনস্ট ইউর বিগেস্ট রাইভাল, এন্ড দ্যাট ইজ দ্য মোটিভেশন। তোমার বিগেস্ট অলমোস্ট মেড ইট মোমেন্ট, যখন তোমার মনে হচ্ছিল যে তুমি এবার তুমি যাবে ওই সার্কিটটায় যাবে, বিসিসিআই ওই ইন্ডিয়া সার্কিটে যাবে, কিন্তু ওখান থেকে যে ফেরত আসা, ওই মোমেন্টটা যখন তুমি দেখো বা ভাবো, মাঝে মাঝে নিশ্চয়ই ভাবো, তো তখন তোমার কি ফিল হয় যে ইউ ডিজার্ভ মোর অপরচুনিটি বা সামথিং? I don't see life like that. যেটা হয়েছে, যেটা হয়নি। You pick your bags up, you move on to the next journey, the next thing you want to do in life. So যেটা হয়নি সেটাকে নিয়ে আমি অত পন্ডার আপন করি না। এখন আমি যেটা নেক্সট করতে পারবো, আমি নেক্সট সিজন কি করে ভালো আরো ক্রিকেট খেলবো, তুমি যেটা বললে 1400 রান, আমি 1400 জায়গায় 1500 রান কি করে করবো, আই এম মোর ইনটু দ্যাট, কি যে আমি নেক্সট কি করতে পারবো সেটা নিয়ে ভাবি। যেটা হয়ে গেছে, বাইগনস আর বাইগনস ফর মি। ক্রিকেটের জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়, উইদাউট স্যাক্রিফাইস নাথিং ইজ অ্যাচিভ। তো হোয়াট ওয়াজ দ্য বিগেস্ট থিং ইউ হ্যাভ লস্ট ডিউ টু ক্রিকেট? বিগেস্ট থিং আই হ্যাভ লস্ট ডিউ টু ক্রিকেট আমি ওভাবে বলবো না, বাট আমি বিজয় হাজারে ট্রফি সেমিফাইনাল ম্যাচ পাঞ্জাবের এগেনস্টে খেলেছিলাম যে বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, দ্য ডে মাই ফাদার পাস্ট অ্যাওয়ে। সো ওই দিনকে আমরা ফিরোজশাহ কোটলাতে ছিলাম, আমরা দিল্লিতে খেলা ছিল, ফিরোজশাহ কোটলা না, আমাদের পালামে খেলা ছিল, অ্যাকচুয়ালি দিল্লিতে ছিলাম। সো ওই দিন সকালবেলা মাই ফাদার পাস্ট অ্যাওয়ে ইন ক্যালকাটা, আমি জানতাম, বাট স্টিল আই প্লেড দ্য ম্যাচ খেলে আমরা জিতে, আমরা ফাইনালে বম্বেকে ফাইনালে আমরা লাস্টে হারালাম। তো ওই ম্যাচটা খেলে আমি ফ্লাইটে করে এসে আই অ্যাটেন্ডেড অল দ্য রাইটস, অ্যান্ড দেন আমি পরের দিন সকালবেলা এগেন ফ্লিউ ব্যাক ফাইনালের জন্য, অ্যান্ড আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। লক্ষ্মীদা 4 উইকেট নিল, 100 রান করলো, মরাজদা ট্রফি তুললো। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য টাফেস্ট মোমেন্ট ফর মি অ্যাজ আ ক্রিকেট প্লেয়ার অন ফিল্ড হয়েছে, রাদার দ্যান ফেসিং এনিবডি বা কিছু, টু হ্যান্ডেল দ্যাট। তোমার বাবার কি রোল ছিল তোমার ক্রিকেটিং ক্যারিয়ার আপলিফট করার? ডেফিনেটলি সাপোর্টেড, বাড়ির ফ্যামিলি সাপোর্ট ছাড়া তুমি জানো যে হয় না, কারণ পড়াশোনার একটা প্রেশার থাকে, কেরিয়ার বিল্ডিং এর একটা থাকে, কি তুমি কি করতে চাও। ডেফিনেটলি বাবার সাপোর্ট ছিল, বাট ইট ওয়াজ মোর আমার মা আমাকে অনেক বেশি সব মাঠে নিয়ে যাওয়া, খেলা, দ্য এনকারেজমেন্ট যেটাকে তুমি বলতে পারো, ইট ওয়াজ অল ফ্রম মাই মাদার। মানে বাবা তো ওয়াজ ওয়ার্কিং, মম ইজ আ হাউস মেকার, টেক্স কেয়ার অফ দ্য হাউস। মানে আমার মতো একটা দুষ্টু বাচ্চাকে বড় করা ইজ লাইক চাকরি করার থেকে অনেক বেশি কঠিন ব্যাপার সেটা। তো সেই জিনিসটা উনি করেছেন, অ্যান্ড ইট ওয়াজ মোর অফ হার রোল ইন মাই লাইফ, যেটা আমাকে খেলার মাঠে অনেক এনকারেজ করেছে যাওয়ার জন্য। কোনো তোমার মা খবর রাখে যে 100 করলে? হ্যাঁ, মা খবর রাখে, মানে পাগলের মতো খেলা দেখতেও আসে। শি ইজ আ স্পোর্টস লাভার, মানে অ্যান্ড এখনো এত বছর পরে এখনো আমি কত কি করলাম ম্যাচের পরে দেখি 3-4টে মিস কল হয়ে গেছে যে কি হলো খেলা। অ্যান্ড শুধু আমার খেলা নয়, মা বেঙ্গলের খেলাও দেখতে যায়। যখন মনোজদার লাস্ট ম্যাচ ছিল, যেটা রিটায়ার করলো, মা খেলা দেখতে গেছিল। সো ইটস নট জাস্ট মি, শি ইজ আ স্পোর্টস লাভার। সো মা সব ধরনের খেলা সব কিছু ফলো করে। দ্য মোমেন্ট ইউ রিয়েলাইজড দ্যাট, একটা মানে রিয়েলাইজেশন হয়ে যায় যে দ্যাট ইন্ডিয়ান জার্সি ইজ নট ফর মি, তো ওই টাইমটা নিজেকে তুমি কি বলে সান্ত্বনা দিলে? বা সান্ত্বনা, ওই এগেন তোমাকে বললাম না, হোয়াট ক্যান আই ডু নেক্সট, আমি ফোকাস করি। যেটা দেখো, একটা রিয়েলাইজেশন সবার লাইফে হয় যে আমার একটা সার্টেন পয়েন্ট আসবে, আই এম 35, আই ক্যানট প্লে ফর এভার, আমি আর 5 বছর খেলবো, 6 বছর খেলবো ম্যাক্সিমাম। সো ওই রিয়েলাইজেশনটাও, তুমি ইন্ডিয়া জার্সি তো অনেকটা দূর, আমাকে ক্রিকেট খেলাটাই ছেড়ে দিতে হবে, এই রিয়েলাইজেশনটা কিন্তু সবচেয়ে টাফেস্ট লাইফে, যে আই ক্যানট প্লে ফর এভার, ইউ হ্যাভ টু লিভ দ্য গেম before the game leaves you. So it's difficult, but then like a matured adult,
You have to accept it, take the bullet in your chest and move on with life. That's it. With which international cricketer would you like to swap your career? Sachin Tendulkar, হ্যাঁ তো কোনো সন্দেহ নেই, Except him. সন্দেহ নেই, মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন্সি তুমিও অনেক করেছো, তো অনেক প্লেয়ারদের সাথেও শিখেছো, মানে খেলেছো আর শিখেছো ওদের থেকে। তো এমন কি ডিফারেন্স মনে হলো তোমার মধ্যে যে ছিল না, মানে ফার্স্ট টাইম তুমি যে রিয়েলাইজ করলে অ্যাজ এ ক্যাপ্টেন, তুমি অনেকবার ক্যাপ্টেন্সি করেছো, এবার অন্য জায়গায় বাইরে খেলতে গেছো, এবার ওর ক্যাপ্টেন্সি দেখে তোমার মনে হয়েছে যে না, আমি এই চেঞ্জটা আমার মধ্যে আনতে পারি? না, সেটা সবসময় লার্নিং প্রসেস সবসময় থাকে। দেখো, লার্নিং এর কোনো শেষ নেই। এখানে বাচ্চাদের ক্রিকেটও যদি আমি দেখি না, কোনো একটা কিছু সেখানেও একটা শেখার জায়গা থাকে। সো আই অলওয়েজ টেক, দেখো আমি অ্যাজ এ হিউম্যান বিং তো আই ক্যানট বি 100% কারেক্ট অল দ্য টাইম, সবসময় তো আমি ঠিক হতে পারবো না। সো আমি যে কোনো ছোট জিনিস আমি আই ওয়াজ ভেরি ফরচুনেট কি আমার প্রথম সিজন সিনিয়র ক্রিকেটে, সিনিয়র মেন্স ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিল। সো নাথিং ক্যান গেট বেটার দ্যান দ্যাট। হি ইজ probably the greatest ever captain in Indian cricket history, one of the best captains to have captained India worldwide. He is a name, he's a leader. So আমি ওনার থেকে এক বছর যা শিখেছি, আই থিঙ্ক আমার ক্যারিয়ারে বা ডিসিশন মেকিং এ অনেক অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে গেছে ওই জন্য। If your career was a movie, what would it be? If my career was a movie, what would it be? Which movie? It's a difficult question. I need to think about it. Jo Jeeta Wahi Sikandar. And a song which you would, you will dedicate to yourself? The song which I'll dedicate, Tu Bhag Milkha. Tu Bhag Milkha. Bas bhagte ja. Rukna nahi hai. Two excellent answers. Youngsters, Instagram, Facebook, অনেক বেশি স্যাক্রিফাইস লেভেলটা খুবই কম দেখতে পাচ্ছি। নিজে আমি যতটা ক্রিকেট খেলেছি আমি দেখেছি আপস অ্যান্ড ডাউনস। তো তুমি ওদের কি বলতে চাইবে যে যাদের মনে হয় কি ও কুছ খেলেঙ্গে হো জায়েগা, বহুত পয়সা হ্যায়? নো ইয়ার, ওয়ার্ক হার্ড, এক্সেলেন্স। ইউ থ্রি ইডিয়টস এ একটা ভালো ডায়লগ আছে আমির খানে কে রান আফটার এক্সেলেন্স। সো বেটা তু কাবিল বন, কামিয়াবি তেরে পিছে ভাগেগা। তো that thing, you become excellent, success will run after you. That is what I will tell all youngsters out there. And give a message to our viewers who are watching this show. I'll just say ki whatever he is doing, give him encouragement so that he can work harder and he can get better with time, and just be with him and pray for him. আমি বলেছিলাম 8 ঘন্টা 40 মিনিট লাগবে, কিন্তু এত ভালো ভালো কথা শুনতে পাচ্ছি, মানে আমার এমন ইন্টারাকশন হয়নি কলকাতা ময়দানে কোনো সিনিয়র প্লেয়ারের সাথে। তো আজকে খুব জানতে পারলাম অনেক কিছু। তো জয়জিৎ দা, দিস ওয়াজ দ্য শো, থ্যাংক ইউ, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ ইউ। আর আমি চাই যে আবার আমাদের দেখা হোক। Sure. আর তোমাকে কংগ্রাচুলেশনস এই বছরের জন্য, আর অল দ্য বেস্ট টু ইয়ার ফিউচার। তুমি যাই করো, সিলেক্টর হও, সিএবির প্রেসিডেন্ট হও, কোচ হও, তুমি যাই করো খুব ভালো করবে। তোমার সাথে কথা বলে যা মনে হলো, আর আবার দেখা হবে। সো দিস ওয়াজ দ্য শো। আবার আসবো আরেকটা এপিসোড নিয়ে, আরেকটা গেস্ট নিয়ে। সো কিপ ওয়াচিং, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিস ওয়াজ আরিয়ান, থ্যাংক ইউ।